আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের পর আজকে আমাদের প্রথম ক্লাস, তাই না? যদিও আজকে প্রবিধানের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তো যাই হোক, সাক্ষ্য আইনটা যেহেতু শেষ হলো, আমরা একটা পরীক্ষা দিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ প্রবিধানে যাব। তো আজকে কি হবে, আজকে আপনারা ক্লাসে একদম সাক্ষ্য আইনের আমরা কোন কোন ধারাগুলো পড়লাম এটার একটা সূচি ভিত্তিক আলোচনা পাবেন, যাতে করে যখন আপনাদের পড়া হয়ে যাবে রেকর্ডিংটা, ধরেন অনেক সময় হয় কি পড়তে ইচ্ছা করে না, তখন একটু শুনে নিলেন। একটা ক্লাসে পুরো সাক্ষ্য আইনের যে ধারাগুলো আমরা পড়েছি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ধারাগুলোর একটা রেকর্ডিং থাকবে। আচ্ছা, তার আগে গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকালকে রাত 8টায় আপনারা প্রশ্নপত্র পাবেন, এমসিকিউ। 8:30টায় ক্লাসের লিংক পাবেন। ভালো করে খেয়াল করেন কথাগুলো। যতই জরুরি কাজ থাকুক না কেন, 8টায় আপনারা প্রশ্ন পাবেন, 8:30টায় ক্লাসের লিংক পাবেন। অ্যালার্ম দিয়ে রাখবেন ফোনে যে 8টার সময় প্রশ্ন দিবে স্যার, দরকার হলে 5-10 মিনিট আগেই দিয়ে দেব। তো এই যে 8টায় প্রশ্ন পেলেন, 8:30টার মধ্যে 30 মিনিটের মধ্যে আপনার সাক্ষ্য আইনের এমসিকিউ পরীক্ষা শেষ করতে হবে। 8:30টায় ক্লাসের লিংক দিব, ক্লাসে সাক্ষ্য আইনের প্রশ্নের সমাধান পাবেন। পাশাপাশি একটা লিখিত প্রশ্ন থাকবে, এটা আপনারা 1 সপ্তাহ ব্যাপী সময় নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এই গেল পরীক্ষার বিষয়। এইভাবেই তো কথা ছিল যে ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে প্রশ্ন দেব, আধা ঘন্টা পরে সলিউশন দেব। আচ্ছা, তাহলে ক্লাসে যাই। বুঝতে পারলাম তো, গত পরীক্ষাটা যেভাবে হয়েছে এইভাবেই পরীক্ষা হবে আগামীকালকে। সবাই অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন শতভাগ। পরীক্ষার পুরস্কারও আছে, তাই না? এবার 5টা পরীক্ষা নিয়ে পুরস্কার দেওয়ার ঘোষণা করছি, তাহলে 2টা পরীক্ষা মনে হয় হয়ে গেছে, 2টা না একটা হয়ে গেছে, আর 4টা। এরই মধ্যে সিলেক্ট হবে কে ফার্স্ট হলেন আমার গ্রুপ থেকে আর কে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। ঠিক আছে, ক্লাসে যাব। সাক্ষ্য আইন পড়ার কথা, যেহেতু আমাদের সাক্ষ্য আইন শেষ হয়েছে, আজকে শুধু একটু রিভিশন হবে। যারা বিগত ক্লাসগুলো মিস করেছেন তারা আজকে একটু মনোযোগ দেন, তাহলে পুরোনো ধারাগুলো থেকে শতভাগ আন্দাজ না হলেও একটা ঝাপসা একটা আইডিয়া হলেও হবে। ধরেন একেবারে রেকর্ডও শোনেননি, আবার ক্লাসও মিস করে গেছেন, তাদের জন্য আজকে প্লাস পয়েন্ট। আচ্ছা, আসেন বিসমিল্লাহ দিয়ে শুরু করি আমরা। সাক্ষ্য আইন, সাক্ষ্য আইনের ইংরেজি নাম কি পড়েছিলাম আমরা? এভিডেন্স অ্যাক্ট। তো যে কোনো আইনের নামের আগে আমরা দা পড়বো। আচ্ছা, এমসিকিউ নকলও পাবেন ক্লাসে, থাকেন ইনশাল্লাহ। এভিডেন্স অ্যাক্ট 1872, অর্থাৎ সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই যে সাক্ষ্য আইনটা আমরা দেখি, সাক্ষ্য আইনটা কিন্তু বাংলা আইন নয়, এটি কি ব্রিটিশ আইন থেকে এই আইনটার উৎপত্তি। পরবর্তীতে এটি কি হয়, বাংলায় অনুবাদ করা হয়। তাহলে দেখেন সাক্ষ্য আইনের জনককে, সাক্ষ্য আইনের জনক কিন্তু স্যার জেমস স্টিফেন। আবার বাংলায় অনুবাদ করেন কে? অধ্যাপক কামরুল ইসলাম কিন্তু বাংলায় অনুবাদ করেন। এরপরে আমরা দেখলাম সাক্ষ্য আইন 1872 সালে সৃষ্টি হলো। তারপরে কালের বিবর্তনে সাক্ষ্য আইন এভাবেই চলছে। হঠাৎ 2022 সালে 2022 সালের 20 নম্বর আইন দ্বারা সাক্ষ্য আইনকে সংশোধন করা হয়েছে। এগুলো ছিল সাক্ষ্য আইনের মোটামুটি। এছাড়াও আছে যেমন সাক্ষ্য আইনের অধ্যায় রয়েছে 11টি, তারপরে 3টি খণ্ড আছে। 3টি খণ্ডে কি কি বিষয় আলোচনা আছে এগুলো আমরা বিস্তারিত ক্লাস করেছি। তো এই ছিল বাইরের আলোচনা মোটামুটি। এবার আমরা ধারায় চলে যাব। এমসিকিউ এই বাইরে থেকে এমসিকিউ ওইভাবে দেয় না স্যাররা, তো যাই হোক, এক ধারাটাতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাক্ষ্য আইন কোন কোন জায়গায় ব্যবহার করা যায়, অর্থাৎ কোন কোন জায়গায় প্রয়োগযোগ্য আর কোথায় কোথায় সাক্ষ্য আইনের প্রয়োগ নাই। এটাতেই শিরোনাম, এটাতেই এই কথাগুলো বলা আছে। অর্থাৎ আপনাদেরকে পড়ানোর সময় বলেছিলাম যে সাক্ষ্য আইন 5টি ক্ষেত্রে ব্যবহারযোগ্য, ব্যবহার করা যায় না, অর্থাৎ সাক্ষ্য আইনের প্রয়োগ নাই 5টি ক্ষেত্রে। কি কি, কিভাবে পড়তে বলছিলাম সালগুলো? 1952, 53, 61 এভাবে পড়তে বলছিলাম। 1952 সালের সেনাবাহিনী, 1953 সালের সেনা, বিমান, নৌ, এভাবে যদি পড়েন তাহলে ভুল হবে না। তাহলে সেনা, বিমান, নৌবাহিনীর যে আইন তাদের ক্ষেত্রে, তাদের যে সামরিক আদালত সেখানে সাক্ষ্য আইন প্রয়োগ হবে না। এছাড়া অন্য সকল আদালতে প্রয়োগ হবে। আর সালিশ এবং এফিডেভিটের ক্ষেত্রে কিন্তু সাক্ষ্য আইনে প্রয়োগ নাই। এই ছিল কোথায় প্রযোজ্য হয় না। এছাড়া কোথায় প্রযোজ্য হয়? সমগ্র বাংলাদেশে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। শুধু তাদের যে স্পেশাল অ্যাক্টে তাদের যখন বিচার হয় তখন সাক্ষ্য আইনের প্রয়োগ নাই, সামরিক আদালতে প্রয়োগ নাই। এরপরে কত তারিখ থেকে সাক্ষ্য আইন কার্যকর হয়? 1লা সেপ্টেম্বর। 1লা সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে সাক্ষ্য আইনটা কি হয়, কার্যকর হয়।
এরপরে এখান থেকে এক ধারা থেকে আর নেওয়ার মতো কিছু নাই, 3 ধারায় সংজ্ঞা পড়েছিলাম, সংজ্ঞাগুলো পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, শেষ করা সম্ভব হবে না। কি কি সংজ্ঞা পড়েছিলাম শুধু হেডলাইন গুলো দেখি। প্রথমে পড়লাম আমরা বিষয় জিনিসটা কি, তারপরে পড়েছিলাম বিচার্য বিষয় কি, প্রাসঙ্গিক বিষয় কি, আদালত কাকে বলে, জজ কাকে বলে, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, এগুলো পড়েছি। আর কি ডিজিটাল রেকর্ড কাকে বলে, ফিজিক্যাল ফরেনসিক সাক্ষ্য, সত্যায়নকারী কর্তৃপক্ষ কাকে বলে, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, ডিজিটাল স্বাক্ষর কাকে বলে, স্বাক্ষর সার্টিফিকেট কাকে বলে, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কাকে বলে। তাই না, অনেকগুলো সংজ্ঞা এখান থেকে পড়ছি আমরা। যাদের একেবারেই যারা ক্লাস করতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই যেহেতু সময় নাই, অবশ্যই যেখানে যেখানে আপনার সমস্যা সেই সেই জায়গার রেকর্ড গুলো শুনে নিবেন। ভিডিও ক্লাসগুলো না পেলেও অডিও ক্লাসগুলো পাবেন। এরপরে 4 ধারায় চলে গেছি। 4 ধারায় হলো সামগ্রিক অনুমানের একটা বিষয়। সামগ্রিক অনুমান, সাক্ষ্য আইনের বিভিন্ন ধারাতে আদালত বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে অনেক কিছু অনুমান করে নেয়, ধরে নেয়। অনুমান করা বা প্রিজাম্পশন কথাটার মানে হলো কোনো কিছু ধরে নেয়া। 4 ধারায় বলা আছে কিছু কিছু প্রেক্ষাপটে আদালত এমনিতেই কিছু ধরে নিতে পারবে এবং পক্ষ বিপক্ষকে আহ্বান জানাবে যে আপনারা এই জিনিসটা প্রমাণ করেন বা এটার বিপক্ষে প্রমাণ করেন। আবার যেখানে আইনের বিধান আছে যে ধরে নিতে পারবে, সেখানে অবশ্যই ধরে নিতে পারবে। কোনো বিষয় আদালত, যেমন আদালতে আপনি যদি কোনো সার্টিফিকেট উপস্থাপন করেন, আদালত কিন্তু সিলমোহর স্বাক্ষর এগুলো দেখে অনুমান করে নিতে পারে আপনি এই সার্টিফিকেটটা জাল নাকি কি করেছেন, সঠিক দাখিল করেছেন। এরকম কিছু বিষয় আছে অনুমান। কোন কোন ঘটনা আদালত অনুমান করে নিতে পারে, যেমন 114 ধারা পড়েছিলাম আমরা। আবার কিছু জিনিস চূড়ান্ত অনুমান, একটা ঘটনা প্রমাণ করা হলে অন্য ঘটনা এমনি প্রমাণিত হয়। এই ধরনের অনুমানগুলোর ব্যাপারটা আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 4 ধারায়। পরবর্তীতে এগুলো আরো পরিষ্কার করা হয়েছে। তাহলে 4 ধারার বিষয়টা কি, আদালত অনুমান করতে পারে, অনুমান করবে, আরেকটু জোরালো অনুমান করবে, আরেকটা হলো চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ বলতে পারি। এরপর থেকে শুরু হলো প্রাসঙ্গিকতা, অর্থাৎ মূলত প্রাসঙ্গিকতা 5 ধারা থেকেই শুরু হয়। 5 ধারায় বলা আছে আদালতে 2টি বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে। কি কি, বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়, এগুলো তো আপনাদের মুখস্থ। এরপরে 6 ধারায় বলা হয়েছে যে বিষয়গুলো সরাসরি বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কি করে, সিদ্ধান্তের সূচনা করে। দুঃখিত, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অংশ বিভিন্ন সময়, সেটা হতে পারে ভিন্ন ভিন্ন স্থানে বা ভিন্ন ভিন্ন সময়ে একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত হয়। এই ধরনের যে ঘটনাগুলো এগুলো একই ঘটনার অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক হয়। 6 ধারায়। 7 ধারায় কি কি পড়েছিলাম, 5টা বিষয় পড়েছিলাম 7 ধারায় প্রাসঙ্গিক হয়, যে এমসিকিউ নেন। 7 ধারা মোতাবেক কতটি বিষয় আদালতে প্রাসঙ্গিক হয়, 7 ধারা মোতাবেক কয়টি বিষয় বা কয়টি প্রণালীতে ঘটনাগুলো বিচার্য বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত হয়। 5টি প্রণালীতে। কি কি, উপলক্ষ, কোন ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, সংগঠনের বিশেষ অবস্থা অথবা সংগঠনের সুযোগ, এগুলো আদালতে 7 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়। এরপরে যেমন ধরেন টেপ রেকর্ডার, কত ধারা মোতাবেক টেপ রেকর্ডার আদালতে প্রাসঙ্গিক হবে, 8 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। আর যে কথোপকথন 7 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক, এগুলো এমসিকিউ পাবেন ইনশাল্লাহ কালকে। আজকে ক্লাসে যারা মনোযোগী থাকবেন মোটামুটি 25% এমসিকিউ পেয়ে যাবেন। এরপরে পায়ের চিহ্ন, পায়ের চিহ্ন কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়, ঘটনার আলামত হিসেবে যদি চিন্তা করেন 7 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়। আচ্ছা, একটি ডাকাতির ঘটনা ঘটলো, ডাকাতদেরকে কি করতে দেখলেন, ধূমপান করতে দেখলেন কোন ব্যক্তি ঝোপের আড়ালে, এই ঘটনাটি কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়, এই যে অপরাধীদের পূর্ববর্তী বা পরবর্তী আচরণ হিসেবে 8 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়। কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে তার জমি জমা বন্টন সংক্রান্ত উইল করে গেলেন, এই যে উইল তৈরি করার আগে যে খসড়া উইল গুলো বা মুসাবিদা প্রস্তুত করেছিলেন, এগুলো কত ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়, এরকম হবে প্রশ্নগুলো। 8 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। কেন, সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী কাউন্সিলিং করছে কারো সঙ্গে, এইরকম পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কত ধারায় প্রাসঙ্গিক, 8 ধারায়। তবে হ্যাঁ, এই আচরণ দ্বারা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় কি হতে হবে, প্রভাবিত হবে। এরপর আসেন 9 ধারা। 9 ধারায় কি কি বলছিলাম, 5টা বিষয় আদালতে 9 ধারায় প্রাসঙ্গিক, যদিও 5টা এক্সাক্ট ওইভাবে বলা নাই কিন্তু আমরা ভাষ্য থেকে দেখি গুনলে মোটামুটি
5টি বিষয় হয়। কি কি? প্রথমটা হলো যে বিষয়গুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে অথবা ভঞ্জন করে। ভঞ্জন মানে কি? অসমর্থন করে। সেটাও কিন্তু ব্যাখ্যা হিসেবে আদালতে প্রাসঙ্গিক। যে ঘটনা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে ব্যাখ্যা করে, প্রবর্তন করে, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে, আভাসিত অনুমানকে ভঞ্জন করে, ব্যক্তি, সময়, স্থান নির্ধারণ করে, অপরাধ সংগঠনকারী সম্পর্কে আলোকপাত করে, এই সমগ্র বিষয়গুলো কোনো ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে। এগুলো 9 ধারায় কোনো ঘটনার ব্যাখ্যা হিসেবে আদালতে প্রাসঙ্গিক। তাহলে কোন ঘটনার ব্যাখ্যা হিসেবে 9 ধারায় আদালতে প্রাসঙ্গিক হয়। তাহলে বুঝতে পারলাম ব্যাখ্যা প্রবর্তনের জন্য যে ঘটনাগুলো আদালতে অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়, এগুলো কত ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়? 9 ধারা মোতাবেক। কয়টা বিষয় দেখলাম? 5 রকমের বিষয় আদালতে ব্যাখ্যা করা হয়, বা যে বিষয়গুলো ব্যাখ্যা করতে গিয়ে চলে আসে সেগুলো 9 ধারায় প্রাসঙ্গিকতা পায়। এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়েছিলাম যে টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়া কত ধারা মোতাবেক ঘটনার ব্যাখ্যা হিসেবে আদালতে প্রাসঙ্গিক হয়? 9 ধারা মোতাবেক। এই একই টিআই প্যারেড আপনি আরো কত ধারায় গিয়ে পাবেন? সাক্ষ্য আইনের 157 ধারায় গিয়ে পাবেন। 157 ধারা মনে আছে? প্রবিধান, এটা প্রবিধান 282 লিখছেন। সাক্ষ্য আইনের 157, 58 পড়েছিলাম, ভুলে গেলেন? ওইখানে মানে বলিনি। 157 ধারা মোতাবেক সমর্থনমূলক কোন ঘটনার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবেও আদালতে প্রাসঙ্গিক হয়। আমরা সমর্থনমূলক সাক্ষ্য শিখছি না 56, 57, 58 তিনটা ধারাতে? তো ওই 157 ধারাতেও টিআই প্যারেড কিন্তু কি হয়? আদালতে গ্রহণযোগ্যতা পায়, বা ওখানে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, আর এখানে প্রাসঙ্গিকতা হিসেবে তুলে ধরা হয়েছে। এরপরে 10 ধারায় পড়েছি অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ আদালতে প্রাসঙ্গিক। অভিন্ন অভিপ্রায়টা প্রমাণ করার জন্য যতটুকু প্রাসঙ্গিক, ষড়যন্ত্র প্রমাণের জন্য ততটুকু প্রাসঙ্গিক। আগে দেখতে হবে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কিনা এবং এই ষড়যন্ত্র অনুযায়ী কোনো কাজ করার চেষ্টা করা হয়েছে কিনা, তবেই তাদের একজনের কথা কাজ আরেকজনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যাবে। বেশি লম্বা করে ফেলছি তাই না? 11 ধারায় 2টি নীতি আছে, একটা হলো সম্ভাব্যতার নীতি, আরেকটা হলো গড়মিলের নীতি। সম্ভাব্যতার নীতি বলতে কোনো একটা ঘটনা অন্য আরেকটা ঘটনার সাথে জুড়ে গিয়ে অপর একটি ঘটনা বা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে কি করে? সম্ভব বা অসম্ভব করে তোলে। যে ঘটনা অন্য কোনো ঘটনার সাথে অথবা নিজে স্বয়ং অথবা অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে কি করে? অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। এরকম ঘটনাগুলো 11 ধারায় প্রাসঙ্গিক হয়। অথবা যে বিষয় কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো আদালতে 11 ধারায় প্রাসঙ্গিক হয়ে যায়। অর্থাৎ আমরা এলিবাইটা বুঝি যে নর্মালি যে ঘটনা প্রাসঙ্গিক হয় না, অজুহাত হিসেবে সেটি কিন্তু কি হয়ে যায়? আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। আচ্ছা, 12 ধারায় কি পড়েছিলাম? ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ণয়ে, ক্ষতিপূরণের ক্ষেত্রে যেই সমস্ত বিষয়গুলো আদালতকে হেল্প করে, আদালতকে কি কাজে সাহায্য করে? ক্ষতির পরিমাণটা ঠিক কতটা এটা নির্ধারণে সহায়তা করে, সেই বিষয়গুলো 12 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। 13 ধারায় পড়েছিলাম অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে আদালতকে যখন সিদ্ধান্ত নিতে হয়, তখন এই অধিকার কোথা থেকে পাওয়া গেল, কে দিল, কবে থেকে চলে আসছে, কতদিন যাবত স্বীকৃত, এই প্রশ্নগুলোর উত্তরে যে যে ব্যক্তি বা তাদের অভিমত বিভিন্ন জিনিস চলে আসে, দলিল থাকতে পারে, এগুলো সব 13 ধারায় আদালতে প্রাসঙ্গিক হয়। কিন্তু হ্যাঁ, এই অভিমতটা আবার 48 ধারাতে আমরা দেখি যে কোনো ব্যক্তি সরাসরি এসে যদি আদালতে অভিমত দেয়, তখন সেটি আবার 48 ধারা মোতাবেক কি হয়? অভিমত হিসেবে বা কোনো ব্যক্তির মতামত হিসেবেও, তৃতীয় পক্ষের অভিমত হিসেবেও প্রাসঙ্গিকতা পায়। মিল আছে এই ধারাগুলার। আবার ওই ব্যক্তি যখন মৃত হয়, তার অনুপস্থিতিতেও আমরা দেখি 32 ধারায় ওইগুলো প্রাসঙ্গিকতা পায়। এই যে ধারার সাথে ধারার সম্পর্কগুলো যে ব্যক্তি ধরে ফেলতে পারবেন, তার কাছে সাক্ষ্য আইন কিছুই মনে হবে না। আচ্ছা, এই ছিল 13 ধারা। এরপরে 14 ধারায় পড়েছিলাম মানসিক বিষয়ও কিভাবে কি হয়? আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। মানসিক বিষয়, দেহের অবস্থা, দেহ বা মনের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব, ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, এই ধরনের বিষয়গুলো যেগুলো মানসিক বিষয় হতে পারে অথবা শারীরিক বিষয় হতে পারে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয়। আমরা দেখেছি 14 ধারা উদাহরণ পড়লে ক্লিয়ার হয়ে যায়।
এবার আসেন, কোন কাজ আকস্মিক ঘটেছে নাকি এটা ইচ্ছাকৃত করা হয়েছে? এই প্রশ্ন আপনার মনে, এবং আপনি এই প্রশ্নের উত্তর খুঁজছেন। খুঁজতে খুঁজতে আপনি কি পেয়ে গেলেন? সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তির অতীতের ইতিহাস পেলেন এবং দেখলেন ঘটনা কি ইচ্ছাকৃত। এরকম যদি হয় যে ঘটনাগুলো আপনি পেলেন তার ইচ্ছা প্রমাণ করার জন্য এই আগের ঘটনাগুলো যদিও বর্তমান ঘটনার সাথে সম্পর্কযুক্ত নাও হয়, তারপরেও এই আগের ঘটনাগুলো 15 ধারা মোতাবেক আদালতে কি হয়ে যায়? প্রাসঙ্গিক হয়ে যায়। তাহলে 15 ধারার বিষয়বস্তু কি? কোনো কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃত? এই প্রশ্নের উত্তরে যে সমস্ত বিষয়ে প্রভাব থাকে সেগুলো, যেটার সাথে কার্যের কর্তা সংশ্লিষ্ট, এই কথাটার মানে জানেন? এই কথাটার মানে হলো ওই অপরাধী ব্যক্তি সম্পর্কযুক্ত। এই অপরাধী ব্যক্তির সাথে যদি সম্পর্ক থাকে ওই ঘটনার, তাহলে এটি আদালতে 15 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। 16 ধারা দেখেছিলাম আমরা ব্যবসার ক্ষেত্রে রীতিনীতির অস্তিত্ব, অর্থাৎ যে কাজ প্রতিদিন যে নিয়মে করা হয়, নর্মালি স্বাভাবিকভাবে সেই নিয়মে করা হয়েছে বলে আদালত এই বিষয়টা কি করতে পারবে? ধরে নিতে পারবে। তবে এইটুকুই কোনো ব্যক্তির বিরুদ্ধে কি হবে না, দায় নিরূপণের জন্য যথেষ্ট হবে না, আরো প্রমাণ লাগবে। হ্যাঁ, তবে আদালত কি করতে পারবে? এটা ধরে নিতে পারবে যে না, ওই দিন চিঠি যেহেতু এখান থেকে ডাকে দেওয়া হয়েছে এবং চিঠি ফেরত আসে নাই, তাহলে নিশ্চয়ই যে ব্যক্তির কাছে চিঠি পৌঁছানোর কথা তার কাছেই পৌঁছেছে। এই উদাহরণটা আছে 16 ধারায়। উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব, তাহলে ধারাগুলো সহজেই ক্যাপচার হয়ে যাবে। এরপরে 17 থেকে শুরু হয়েছে স্বীকৃতি। অ্যাডমিশন কাকে বলে? মৌখিক বা লিখিত উক্তি। কি? মৌখিক বা লিখিত অথবা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত কোনো বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে এবং আদালতে বিভিন্ন পরিস্থিতির উদ্ভব হলে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন পরিস্থিতিতে স্বীকৃতি করে। যে পরিস্থিতিগুলো আমরা পরে দেখতে পাই 18 ধারায় কে কে দিতে পারে স্বীকৃতি? 5 রকমের ব্যক্তি আমরা দেখতে পাই মামলা। দেখেন কয় রকমের ব্যক্তি? 5 রকমের ব্যক্তি। কে কে? মামলার পক্ষগণ, পক্ষের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী, অথবা যে ব্যক্তির স্বার্থ প্রাপ্তি ঘটে, অথবা আদালত যাকে প্রকাশ্য অপ্রকাশ্যে স্বীকৃতি দানের জন্য কি করেন? যোগ্য বলে মনে করেন। 19 ধারায় আবার দেখেছি মামলার পক্ষগণের যে কোনো একটা পক্ষের বিপরীতে অবস্থান এমন ব্যক্তির স্বীকৃতিও আদালতে গ্রহণযোগ্য হয়। আবার 20 ধারায় দেখেছি দুই পক্ষই যাকে মানে এরকম ব্যক্তির স্বীকৃতি, মানিত ব্যক্তির স্বীকৃতি বা মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে উল্লিখিত ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। এরপরে 21 ধারা, স্বীকৃতি সাধারণত স্বীকৃতিদাতার বিরুদ্ধে ব্যবহার হবে কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রগুলো ব্যতিরেকে। কখন? যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে কোনো ব্যক্তির দৈহিক বা মানসিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি পক্ষে ব্যবহার করতে পারবেন। যারা একেবারে এই ক্লাসগুলো পাননি তাদের জন্য একটু কষ্ট হবে, ভাষ্য থেকে পড়ার চেষ্টা করবেন, ভাষ্যতে সুন্দর করে দেয়া আছে। এরপরে কি? যদি স্বীকৃতি না থাকে বা স্বীকৃতির গুণাগুণ না থাকে, সাক্ষ্য হয়ে যায় বা অন্য কোনো কিছু বিবৃতি হয়, সেই ক্ষেত্রে কি হবে? এটি তিনি তার পক্ষে ব্যবহার করতে পারবেন। এরপরে আসেন আমরা 21 ধারা শেষ করলাম, 22 ধারা দেখবো। নর্মালি দলিল নিয়ে তো মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হওয়ার কথা নয়, কিন্তু কি নিয়ে প্রশ্ন উঠেছে? যে দলিল আপনি আদালতে দাখিল করেছেন সেই দলিল ভেজাল কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন আপনি মৌখিক স্বীকৃতি দিতে পারবেন। আরেকটা কখন পারবেন? এই যে দুইটি ক্ষেত্রে স্বীকৃতি আর সাক্ষ্য, খেয়াল করেন কথাগুলো। দুইটি ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য। কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। কখন? একটা হলো আপনাকে দলিলের বিষয়বস্তু নিয়ে ভেজাল কিনা এই প্রশ্ন উঠলে, আরেকটা হলো আদালত আপনাকে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার জন্য যদি অনুমতি দেয় তবে। ওই যে মাধ্যমিক সাক্ষ্যের 5 নম্বর পয়েন্টটা মনে করে দেখেন, ওখানে বলা আছে না যে ব্যক্তি দলিল দেখেছেন তার মৌখিক বিবৃতি, তাহলে ওই ব্যক্তিও স্বীকৃতি করতে পারবে। এই হলো 22 ধারা, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন গ্রহণযোগ্য। কিন্তু এই কথাটাই যদি এরকম হয় দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো ব্যক্তির মৌখিক বিবরণ সাক্ষ্য হিসেবে, মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কখন গ্রহণযোগ্য, তাহলে 22 ধারা দিলে হবে? কত ধারা দিতে হবে? 65 ধারা দিতে হবে। ঠিক আছে, ভুল করা যাবে না। এরপর আসেন 22-এর ক। এখানে স্বীকৃতি কথাটা থাকবে, স্বীকৃতি থাকলে চোখ বন্ধ করে 22 দাগাবেন, আর যদি সাক্ষ্য থাকে তাহলে কিন্তু ওইদিকে চলে যাবে। আসেন 22-এর ক দেখবো, ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি। তাহলে ডিজিটাল রেকর্ড সম্পর্কেও মৌখিক স্বীকৃতি দিতে পারবেন যদি এটার কৃত্রিমতা নিয়ে প্রশ্ন ওঠে।
এটা ভেজাল কিনা। এরপরে 23 ধারায় বলা হয়েছে দেওয়ানি মামলার পক্ষগণ তারা যদি আলাদা করে চুক্তি করে এবং এই বিষয়ে আর আদালতে সাক্ষ্য দিবে না এমন চুক্তি করে যেটা প্রকাশ্য শর্তাধীনে হবে, কিন্তু আদালত অনুমান করতে না পারলে সমস্যা নাই। আদালত অনুমান করতে পারলে তখন তাদের এই স্বীকৃতিগুলো আর কোর্টে গ্রহণযোগ্য হবে না। এটাই বলেছে দেওয়ানি মামলার স্বীকৃতি যদি প্রকাশ্য শর্তাধীনে হয় যে তারা এই সম্পর্কে আর কিছু আদালতে বলবে না, এরকম চুক্তির উপর ভিত্তি করে আলাদা চুক্তি করে বাইরে, আদালত যদি অনুমান করতে পারে তাহলে তাদের ওই বাইরের চুক্তি সংক্রান্ত কোনো স্বীকৃতি এখানে গ্রহণযোগ্যতা পাবে না। 23 ধারা, 24 ধারা ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি, হুমকি এগুলো দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে কে আদায় করবেন? পুলিশ অফিসার না, এখানে কিন্তু কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি বা ক্ষমতার পার্সন ইন অথরিটি বলা আছে এখানে। হ্যাঁ, ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, শুধুমাত্র পুলিশ অফিসার এমন নয়, অর্থাৎ যার কর্তৃত্ব থাকবে। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কারা কারা? 4 রকমের ব্যক্তি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এগুলো পড়িয়েছিলাম। প্রশ্ন আসবে এমসিকিউ, কত ধরনের ব্যক্তি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বা নিম্নের কোন ব্যক্তি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নন? এগুলো বই থেকে পড়ে ফেলবেন, ভাষ্য এত বলতে পারছি না, শেষ করতে পারবো না। তাহলে 24 ধারার প্রশ্ন কি? ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হলে তা অপ্রাসঙ্গিক। কে এই ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি প্রদান করবে? ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট? কেউই নয়। তাহলে কি দিবেন? তাহলে আপনি এখানে দিবেন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, কারণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকেই সবাই কভার করে। ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যিনি গ্রেপ্তার করতে পারে, যিনি মামলা করতে পারে, যিনি তদন্ত করতে পারে, যিনি হেফাজতে রাখতে পারে, সবাই। 4 জনই ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আচ্ছা, এরপরে স্বীকারোক্তি, বিভিন্ন ধরনের স্বীকারোক্তি গুলোর কথা এখানে বলা আছে। 25 ধারা আসেন, পুলিশ হেফাজতে আসামি স্বীকারোক্তি সাব সাব অপ্রাসঙ্গিক। পুলিশ হেফাজতে আসামি স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, সে আপনি যেভাবেই গ্রহণ করেন না কেন। এইবার আসেন, তবে যদি ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন তাহলে তিনি যদি কোনো দেখেন যে কোনো প্রভাব বিস্তার করা হয় নাই, তাহলে আবার তার স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয়ে যাবে বা তিনি গ্রহণ করলে প্রাসঙ্গিক হবে। 26 ধারা, 27 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে কিন্তু যদি কোনো আলামত উদ্ধার করা হয় তার বক্তব্যের ভিত্তিতে, তখন সেটি আবার আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু ওই বক্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আপনি যতটুকু পেলেন, উদ্ধার করতে পারলেন, ঠিক ততটুকুই তার বিবৃতিও প্রাসঙ্গিক হয়ে যাবে, সংশ্লিষ্ট আলামত প্রাসঙ্গিক হবে। শর্ত আছে কয়টি? 3টি শর্ত আছে। শর্ত 3টা অবশ্যই পড়বেন এমসিকিউ। 100টা এমসিকিউ দিয়ে যদি 50টা পান তাহলে ভালো না, বলেন? আচ্ছা, তাহলে কয়টি শর্ত? 3টি শর্ত। দেখবেন কি কি শর্ত? 3টা। এরপর আসেন 28 ধারা, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি এগুলো যদি অপসারিত হয়ে যাওয়ার পর তারপরে স্বীকারোক্তি আদায় করে, এই যে অপসারণ হলো, এটা কার নিকটে প্রতীয়মান হতে হবে? ম্যাজিস্ট্রেটের নিকটে প্রতীয়মান হতে হবে যে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি কি হয়েছে? সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে। তখন স্বীকারোক্তি প্রদান করা হলে সেটি আদালতে প্রাসঙ্গিক। কত ধারার অপোজিট? এরকম করে দিলাম, সাক্ষ্য আইনের 24 ধারার বিপরীত বিষয়টি কত ধারায় বর্ণিত রয়েছে? ভাষার মারপ্যাচ কিছুই না, তারপরও আপনারা অনেকেই বুঝতে পারেন না। তাহলে 24 ধারার অপোজিট কত? 28 ধারা, তাই না? 29 ধারা দেখবো, স্বীকারোক্তি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হলে কেবলমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতির কারণে এটি অপ্রাসঙ্গিক হবে না। কতগুলো বিষয় বলা আছে? 5টা বিষয় বলা আছে, তাই না? গোপনীয়তার শপথ, প্রতারণার মাধ্যমে যদি আপনি স্বীকারোক্তি করে ফেলেন, মদ্যপান অবস্থায় প্রশ্ন করে আগে থেকেই সতর্ক করে না দিয়েও যদি কি করা হয়, তার স্বীকারোক্তি আদায় করে ফেলা হয়, তারপরে এটি আদালতে প্রাসঙ্গিক হবে। যদি কখন, এখানে কিন্তু শর্ত আছে, যদি অলরেডি অন্য কোনোভাবে স্বীকারোক্তি তার আদালতে প্রাসঙ্গিক হয়ে গিয়ে থাকে। তাহলে 29 ধারাটা অনেকে বুঝতে পারে না, মনে করে কি গোপনীয়তা শপথ নিয়েই তার স্বীকারোক্তি নিল, নিয়েই তাকে ফাঁসি দিয়ে দিল। না, আগেই তার স্বীকারোক্তির সপক্ষে কি পাওয়া গেছে? প্রমাণ পাওয়া গেছে। এবার অন্যভাবে যদি স্বীকারোক্তি করেই ফেলে তাহলে আরো প্রমাণটা কি হলো? জোরালো হলো। এরপর আসেন 30 ধারা, প্রমাণিত যে স্বীকারোক্তি কারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে বিবেচনা, অর্থাৎ একাধিক ব্যক্তির যখন একত্রে বিচার হবে, তখন একজন যদি স্বীকার করে ফেলে আরেকজনের বিরুদ্ধেও এই স্বীকারোক্তিগুলো সমানভাবে প্রযোজ্য হবে, অথবা ওই ব্যক্তির বিরুদ্ধেও এমন ভাবে বিচার হবে যেন উনিও এই একই স্বীকারোক্তি করেছেন। বুঝতে পারলাম? তবে হ্যাঁ, শর্ত আছে। কি কি শর্ত? 3টা শর্ত। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন 3টি শর্ত। হ্যাঁ,
তিনটি শর্ত কি কি? একাধিক ব্যক্তির বিচার একত্রে হতে হবে, এই যে যৌথ বিচার করলেন এটা আইনানুগ হতে হবে, এবং অপরাধের সহায়তা বা প্ররোচনার দরুন অপরাধটি কি হতে হবে? সংগঠিত হতে হবে। 31 ধারা স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, প্রমাণের পথে প্রতিবন্ধ সৃষ্টি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে। একটা যে স্বীকৃতি করলেন, আপনি একটা স্বীকৃতি করলে কি হতে পারে? কোনো একটা ঘটনা প্রমাণ হতে গিয়েও বাধা হয়ে দাঁড়াতে পারে, বা অন্য কোনো ব্যক্তির স্বীকারোক্তির উপর, স্বীকৃতির উপরে নির্ভর করে অন্য কোনো ঘটনার বাধা সৃষ্টি হতে পারে। এগুলো বুঝিয়েছিলাম। এরপরে আসেন উদাহরণটা দেখবেন, জায়েদ এবং সাবেতের উদাহরণটা একটু দেখে নিবেন। আচ্ছা, এরপরে আসেন 32 ধারা দেখবো আমরা। মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত যে ব্যক্তিকে, এটার সঙ্গেই হ্যাঁ, যে ব্যক্তিকে আদালতে হাজির করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, এইরকম ব্যক্তি 8 রকম অবস্থায় তার বিবৃতি তিনি নাই, অটোমেটিক ভৌতিক ভাবে আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে, তাই না? দেখেন, উনি নাই অথচ ওনার বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। কেন কেন প্রাসঙ্গিক হয়ে যায়? কারণ কিছু কিছু সময় মামলা প্রমাণের ক্ষেত্রে এগুলো প্রয়োজন দেখা দেয়, এই জন্য এই ধারাগুলোর সৃষ্টি। তাহলে দেখি 4 রকম ব্যক্তি কে কে? এটা কিন্তু 4 রকম ব্যক্তি হবে, 5 রকম গুনবেন না। তাহলে যাকে হাজির করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, এইটা, এবং বিদেশে অবস্থানরত, এই সবগুলো মিলে একটা। তাহলে প্রথমে হলো কি? যাকে খুঁজে পাওয়া যায় না, মৃত, নিখোঁজ, 2টা, বিদেশে অবস্থানরত অথবা হাজির করা যায় না, 3টা, আরেকটা কি? সাক্ষ্য প্রদানের অযোগ্য, প্যারালাইজড হয়ে গেছে, অন্য কোনো ভাবে অসুস্থ। এই 4 রকম ব্যক্তি। কয়টি ক্ষেত্র? 8টি ক্ষেত্র। দেখবো কালকে কি করেন আপনারা, সবগুলো বলে দিচ্ছি কিন্তু। তাহলে 4 রকমের ব্যক্তি, 8টি ক্ষেত্র। 8টি ক্ষেত্র আর বলতে গেলাম না, সময় পাবো না। 32 ধারা দেখে নিবেন। এরপরে আসেন 33 ধারায় যাব। 33 ধারার ব্যাপারটা হলো, 32 ধারার সঙ্গে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যারা বুঝতে পারবেন, 32 ধারার বিষয়টা আদালতে সংগঠিত হয়নি, আদালতের বাইরের কার্যক্রম। আর 33 ধারা হলো একবার যেই স্বীকারোক্তি আদালতে, মানে একবার যেই বিবৃতি আদালতে কি হয়েছে? গ্রহণযোগ্য হয়েছে, পরবর্তী মামলার, অর্থাৎ একই মামলার ভিন্ন রূপ হয় না, নিম্ন আদালতের রায় হলো, উচ্চ আদালতে গিয়ে আবার আপিল করা হলো, তখন ওই যে ব্যক্তি কি করেছিলেন, আদালতে সাক্ষ্য দিয়েছিলেন, তিনি ধরেন মারা গেছে, তখন আগের যে প্রদত্ত বিবৃতি, প্রমাণিত যে প্রমাণিত যে বিবৃতি, সেটি কি হয়? তার অনুপস্থিতিতেই পরবর্তী একই মামলার ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। এই কথাগুলোই বলছে 33 ধারায়। অর্থাৎ 32 ধারার বিষয়টা আদালতে নয়, কিন্তু 33 ধারায় একবার ওই ব্যক্তিগুলো আদালতে সাক্ষ্য দিয়েছে। একটা বিষয় অতিরিক্ত সংযোজন আছে, কি? বিরুদ্ধ পক্ষ যদি কোনো ব্যক্তিকে কি করে? লুকিয়ে রাখে, তাহলে 32-এর ওই 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আরেকটা অতিরিক্ত লাগিয়ে নিবেন, কি? বিরুদ্ধ পক্ষ যদি কাউকে কি করে? লুকিয়ে রাখে, এরকম ব্যক্তির বিবৃতিও আদালতে প্রাসঙ্গিক। শর্ত কয়টা? শর্ত 3টা। মামলা একই পক্ষের মধ্যে হতে হবে, একই বিচার্য বিষয় হতে হবে, আগেই জেরা করার জন্য পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। মনে করেন কোনো সাক্ষীকে তেমন করে জেরাই করা হয়নি, পরবর্তীতে তার সাক্ষ্য আর কিভাবে আদালতে প্রাসঙ্গিক হবে? এই জন্য আগেই জেরা করার পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। তাহলে আগে যে সাক্ষ্যে প্রদত্ত বিবৃতি, এটা সত্য বলে আদালত মেনে নিয়েছে, এই সাক্ষ্য পরবর্তীতে 33 ধারায় আদালতে প্রাসঙ্গিক হবে। 34 ধারা দেখবো, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় অথবা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয়। হিসাবের খাতা অথবা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয় আদালতে কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে হিসাবের খাতায় যদি আপনি কিছু লিখে রাখেন, আপনার দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে লিখে রাখেন, এটি আপনি আদালতে দেখাতে পারবেন, গ্রহণযোগ্যতাও আছে। কিন্তু কি, ওই যে 16 ধারার মতো অনেকটা দায় নিরূপণের জন্য যথেষ্ট না, আরো অন্যান্য প্রমাণ লাগবে, কারণ এটা আপনার ব্যক্তিগত ডায়েরি, তাই না? আপনি আপনার দোকানে হিসাবের খাতা রাখেন, এটা কিভাবে রাখেন, কিভাবে মেনটেন করেন, এটা তো আপনিই জানেন। এছাড়াও অন্যান্য প্রমাণগুলো লাগবে, তবে এটা আপনার মামলার সহায়ক হিসেবে কাজ করবে। কখন আপনার এই হিসাবের খাতা আদালতে প্রাসঙ্গিক হবে? এমসিকিউ, কখন আদালতে হিসাবের খাতা প্রাসঙ্গিক হয়, অথবা ডিজিটাল রেকর্ড হিসেবে একটি হিসাবের খাতা কখন আদালতে প্রাসঙ্গিক হয়? কি উত্তর লিখবেন? যখন আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়, আল্লাহরে, 4 ব্যক্তি কে কে? মানে মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত। এতদিন এসে এটা জিজ্ঞাসা করলে হবে? এটা তো বলে দিলাম। মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত, সাক্ষ্য প্রদানের অযোগ্য, এই 4 ব্যক্তি। 32 ধারা। 33 ধারা আরেকটা কি যুক্ত হবে সঙ্গে? 33 ধারায় যুক্ত হবে
যে ব্যক্তিকে বিরুদ্ধ পক্ষ লুকিয়ে রেখেছেন, 34 ধারায় চলে আসছি, পিছনে টেনে নিয়ে যায়েন না, শেষ করতে পারবো না, এমনিতেও শেষ হবে কিনা আল্লাহ জানে। তাহলে আসেন, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক। তো এই যে হিসাবের খাতা, এটা আদালতে কি করতে পারবেন? আপনি দেখাতে পারবেন, কিন্তু দায় প্রমাণের জন্য যথেষ্ট বলে গণ্য হবে না। প্রশ্নটা কি ছিল? হিসাবের খাতা কখন আদালতে প্রাসঙ্গিক হয়? এমসিকিউ। তাহলে হিসাবের খাতা যখন আদালতের অনুসন্ধান করা কর্তব্য হয়, মামলার সাথে সংশ্লিষ্ট না হলে তো সব হিসাবের খাতা আদালত দেখবে না, তাই না? যখন কোন হিসাবের খাতায় মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো কিছু লিপিবদ্ধ থাকে, এটা একটা এমসিকিউ, ঠিক আছে। 34 35 ধারা আসেন, সরকারি দলিল। সরকারি দলিল কাকে বলে? 74 ধারায় সংজ্ঞা পড়েছিলাম, যদি আসে সরকারি দলিল কাকে বলে, ধারা 35 ধারা 74 কি দাগাবেন? কাকে বলে? সংজ্ঞা হলে 74, প্রাসঙ্গিক হয় কত ধারায়? 35। এবার আসেন, অনলাইন জিডি কত ধারা মোতাবেক সরকারি দলিল হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে? কি দিবেন? 65 না, 35 ধারা। 65 হলো কিন্তু গ্রহণযোগ্যতা, যে একটা রেকর্ড আপনি দিলেন কোর্টে, কোর্ট এটা নিবে কি নিবে না, কোন কোন গুণাবলী থাকলে এটা নিবে, প্রাসঙ্গিকতা পাবে কিন্তু 35-এ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা সরকারি দলিল গুলো এখান থেকে দেখে নেব। এটাও একটা এমসিকিউ, নিম্নের কোনগুলো সরকারি দলিল নয়, কোনগুলো সরকারি দলিল, অবশ্যই একটু দেখতে হবে। 36 ধারা আসেন, মানচিত্র, চার্ট, পরিকল্পনায় প্রকাশিত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। এই ধারা পড়ার সময় আরো দুইটা ধারা পড়িয়েছিলাম, কত কত ধারা পড়েছি মনে আছে নাকি? 83 87 মনে নাই? 36 83 36 87 বলেছিলাম যে 83 আর 87 ধারায় কি অনুমান করে আদালত, আর 36 ধারায় প্রাসঙ্গিক হয়ে যায়। শর্ত কি? খোলা বাজারে প্রকাশ্যে বিক্রি হতে হবে, সরকারের কর্তৃত্বাধীনে প্রণীত হলেও চলবে। এই ছিল 36 ধারায়। তখন এই নকশাগুলো, মানচিত্রগুলো আদালত প্রাসঙ্গিক বলে গণ্য করবে। 36 ধারা। 37 ধারায় বলেছে, যদি কোনো বিজ্ঞপ্তিতে জনসাধারণের জ্ঞাতব্য কোনো বিষয় থাকে তবে এটি কি হবে? আদালতে প্রাসঙ্গিক হবে। 38, আইন গ্রন্থে উল্লেখিত আইনসমূহের বিবৃতি বা আইনসমূহের উদ্ধৃতি বলতে পারি, অথবা নজিরের যে রিপোর্ট, এই রিপোর্টগুলো, এই আইনগুলো কি করতে পারবে? আদালতে প্রাসঙ্গিক হবে। আদালত যে কোনো মামলার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রয়োজনে বিদেশি আইন গ্রন্থের রেফারেন্সও দেখে নিতে পারবে। এই যে অন্যান্য বই গ্রন্থ, এগুলো কি হয়? আদালতে গ্রহণযোগ্য হয় কত ধারা মোতাবেক? 38 ধারা মোতাবেক। ধরেন আপনাদেরকে এরকম একটা এমসিকিউ দিলাম, ক নামক ব্যক্তি একটি বিষয় আদালতে উত্থাপন করায়, আদালত তাকে জিজ্ঞাসা করলে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ভাষ্য বইটি উপস্থাপন করেন, তাহলে এটি কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিকতা পেল? একটু বুঝলেই উত্তর দিতে পারবেন, কোনো ব্যাপার না। তাহলে এই যে তিনি কি করলেন, একটা আইন গ্রন্থ আদালতে উপস্থাপন করলেন বা বিদেশি আইন গ্রন্থ উপস্থাপন করলেন, কত ধারায় আদালতে প্রাসঙ্গিক হলো এটি? 38 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হলো। রাবে আপু ধন্যবাদ। 39 আসেন, বিবৃতি যখন অনেক বড় হয়ে যাবে, আদালতের যেহেতু সময় কম, সেহেতু যতটুকু বিবৃতি পড়লে পুরো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে, ততটুকু বিবৃতি আদালত শুধু আদালতে প্রাসঙ্গিক বলে বিবেচিত করবে। মনে করেন অনেক বড় বই, এই মুহূর্তে কি দরকার আপনার? 5 মিনিটের একটা সামারি প্রয়োজন, যেটা আপনি 5 মিনিটে দেখে আন্দাজ করতে পারেন পুরো বইয়ের ভেতরে কি আছে। তখন কি করবে? ওই বই সম্পর্কে যে ব্যক্তি জানে তাকে একটু আদালতে ডেকে নিয়ে আসবে। এভাবেই কি করে আদালত আমি বুঝতে পারিনি, মনে বিবৃতির হচ্ছে তোমার আব্বু ফোন দিচ্ছে, ফোন ধরে দেয়। গুরুত্বপূর্ণ কেটে অংশটুকু, দিচ্ছে আহারে সাথে। মাইক্রোফোন গুলো মিউট করে দিলাম। তাহলে এভাবেই বিবৃতির গুরুত্বপূর্ণ অংশটুকু আদালত শুধু আদালতে প্রাসঙ্গিক বলে বিবেচিত করবে। 40 থেকে 44 রায়ের প্রাসঙ্গিকতা আপনাদেরকে পড়াইনি, 40 ধারাটা শুধু নেন। 40 ধারা হলো কোন মামলা, একই মামলা, এই যে মনে করে দেখেন, একটু আগে আমরা পড়ে এসেছি 30 ধারা, যখন 33 ধারা পড়েছিলাম, একই মামলার পরবর্তী রূপ। অর্থাৎ আপনি ধরেন একখানে কি হয়েছে, নিম্ন আদালতে রায় পেয়েছেন, আবার কি উচ্চ আদালতে গিয়ে আপনার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে, তাই না? একই মামলা না? তো একজন ব্যক্তি একবার দণ্ডিত হয়েছে, ওই ব্যক্তিকে আবার আপনি দণ্ড দেওয়ার জন্য আবার আদালতে আপিল করলেন, তাহলে কি আদালত এটা মানবে? আগের রায়টা ওই ব্যক্তি নিয়ে দেখাতে পারবে, এই রায়টা প্রাসঙ্গিক হয়ে যায় 40 ধারায়। দ্বিতীয় মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে, তাহলে প্রথম একটা মামলা হয়েছে, সেটা রায়ও হয়েছে, এই দ্বিতীয় মামলাটা বন্ধ করার জন্য আগের মামলার রায় আদালতে প্রাসঙ্গিক হয়ে যায় 40 ধারা মোতাবেক। অন্য আইন পড়াতে গিয়ে আসবে, তখন আমরা আবার পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এই ছিল
রায়ের প্রাসঙ্গিকতা থেকে একটা ধারা, এরপর আমরা বাকিগুলো পড়িনি, সরাসরি 45 ধারায় চলে গেছি। 45 ধারা হলো বিশেষজ্ঞের মতামত বা বিশেষজ্ঞ কারা, বিশেষজ্ঞের মতামত কাকে বলে, বিশেষজ্ঞ ব্যক্তিগণ কি করেন, কোন কোন বিষয়ে অভিমত প্রদান করেন। আমার চেয়ে আপনারা ভালো জানেন এটা। আরো কি বলা আছে, তৃতীয় তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষের অভিমত। যে ব্যক্তিরা তৃতীয় পক্ষ কারা, দুঃখিত, যারা কি আদালতের প্রয়োজনে আসে এরকম ব্যক্তিরাই হলেন তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষ ব্যক্তিদের অভিমত এই 45 ধারা থেকে মোটামুটি 51 ধারা পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে বিশেষজ্ঞ ব্যক্তিগণ তারা চলে যান 45 ধারা। এরপরে আসেন 45-এর কয়ে বলা আছে, ফোন রিস্টার্ট দেন। 45-এর কয়ে বলা আছে ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক হয়। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে বিশেষজ্ঞের মতামত কি হয়, আদালতে প্রাসঙ্গিক হয়। এটাও 45 ধারাতেই প্রাসঙ্গিক হয়, কিন্তু ওই বিশেষজ্ঞকে পরীক্ষা নিরীক্ষা করা বা তাকেও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাটা দেওয়া হয়েছে 45-এর কয়ে। বুঝতে পারলাম? তাহলে ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য যিনি দিলেন তাকে কি করা যাবে, আদালতে পরীক্ষা করা যাবে। কত ধারা, 45-এর ক ধারা। মূলত বিশেষজ্ঞের মতামত কত ধারা, 45 ধারা। এগুলো প্যাচ লাগাবেন না, এগুলো প্রশ্ন পাবেন। 46 বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়, এটি কি সামঞ্জস্যপূর্ণ বিষয় নাকি সামঞ্জস্যহীন, নাকি দুটাই? তাহলে দুটোই কিন্তু কি হবে, আদালতে প্রাসঙ্গিক হবে। বিশেষজ্ঞের মতামতের সাথে যে বিষয় সম্পর্কযুক্ত সেটাও যেমন 46 ধারায় প্রাসঙ্গিক, যেটা সম্পর্ক নাই, অসামঞ্জস্যহীন, সেটাও 46 ধারায় আদালতে প্রাসঙ্গিক। 47 ধারা হস্তাক্ষর সম্পর্কে অভিমত, হাতের লেখা। যে কোনো ব্যক্তি অভিমত দিতে পারে, আবার বিশেষজ্ঞ ব্যক্তিও অভিমত দিতে পারে। তো 47 ধারায় যিনি অভিমত দেন তিনি কি বিশেষজ্ঞ না, তিনি হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তি, তার অভিমত আদালতে প্রাসঙ্গিক। একই ব্যক্তি যদি বিশেষজ্ঞ হন তখন কত ধারা হবে, তখন কিন্তু 45 ধারা হবে। মনে করেন এরকম প্রশ্ন আসলো, কোন ব্যক্তির হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত কত ধারা প্রাসঙ্গিক, 47 দিবেন না। 47-এর যে ব্যক্তি তিনি কিন্তু শুধু হাতের লেখাটা চেনে, তিনি বিশেষজ্ঞ নন। তাহলে কি বললাম বোঝেন ক্লিয়ার করে জিনিসগুলো, সকল বিশেষজ্ঞের মতামত 45-এ প্রাসঙ্গিক। আর বাকি যে ব্যক্তিরা থাকলো তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের অভিমত প্রাসঙ্গিকতা পেয়েছে। এবার আসেন 47-এর ক, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত, কার অভিমত, ওই যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ করেছি তাদের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 47-এর ক। 48 অধিকার বা প্রথা নিয়ে যদি প্রশ্ন ওঠে, ওই যে 13 ধারার সাথে সম্পর্কযুক্ত, তাহলে ওই ব্যক্তি আদালতে সরাসরি এসে যদি অভিমত দেয় তার অভিমত 48 ধারায় প্রাসঙ্গিক। 49 কোন বিশেষ শ্রেণীর লোকের ভাষা, দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কে, তাদের গঠনতন্ত্র, তাদের ভেতরে ব্যবহৃত ভাষা, অথবা নৃতাত্ত্বিক গোষ্ঠীদের মধ্যে ব্যবহৃত কোনো প্রচলিত সংস্কৃতি, এগুলো সম্পর্কে আদালতে অভিমত নিতে হলে ওই সম্পর্কে যে ব্যক্তি জানেন তার অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে। 49 বলছে আত্মীয়তা সম্পর্ক সম্পর্কে অভিমত নেওয়া যাবে, তবে হ্যাঁ, কার অভিমত, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক সম্পর্কে জানে বা তাদের মধ্যে কি সম্পর্ক এটা যে ব্যক্তি জানে তার অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে। 51 ধারা মতামতের হেতু বা কারণ, আপনি কিসের উপর ভিত্তি করে মতামত দিচ্ছেন এই কারণটাও আদালতে 51 ধারায় প্রাসঙ্গিক হবে। আরো কি বলা আছে, জীবিত ব্যক্তির অভিমত যদি প্রাসঙ্গিক হয়ে যায়, কিসের উপর ভিত্তি করে জীবিত ব্যক্তি কি করেন, অভিমত দেন, সেটিও আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। 52 থেকে শুরু হয়েছে চরিত্রের প্রাসঙ্গিকতা। সরাসরি 52 ধারায় বলা হয়েছে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র কি অপ্রাসঙ্গিক, তবে হ্যাঁ যদি এমন মামলা হয় সেটা ফৌজদারি এবং চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র কি, প্রশ্ন যদি এরকম আসে দেওয়ানি মামলায় চরিত্র, চোখ বন্ধ করে দিবেন অপ্রাসঙ্গিক। এরপরে যদি এরকম প্রশ্ন আসে নিম্নলিখিত কোন ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলায় চরিত্রই বিচার্য বিষয় হলে, মামলা দেওয়ানি না হলে, সবগুলাই কি হবে, সবগুলাই কিন্তু হবে। বুঝতে পারলাম? তাহলে দেওয়ানি না হলে মানে কি, সবগুলাই হবে। আচ্ছা 53 ধারায় বলেছে ভালো চরিত্র আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে, আসামি হয়েছে তো কি হয়েছে, পূর্ববর্তী সৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হবে 53, খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক হবে 54। তবে হ্যাঁ, নিজেই যদি নিজের চরিত্র ভালো বলে দাবি করতে থাকে এবং এভাবে কথা বলতে থাকে, আদালতে উত্তর দিতে থাকে, আদালত কি করবে, উত্তর দিলে কি আর মানবে, তখন আদালতেও তার খারাপ চরিত্রের হিস্ট্রি নিয়ে আসতে পারবে। অর্থাৎ যদি
উত্তর দান করে কোনো ব্যক্তি, সেই ক্ষেত্রে তার পূর্ববর্তী খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক হবে, এছাড়া খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক হবে না। এই ছিল 54। 55 ধারা আসেন ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব। এই দেখেন টাকার পরিমাণ নির্ধারণ করলাম কিভাবে, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে, সেগুলো প্রাসঙ্গিক হলো 12তে। আর এই টাকাটা কমলো না বাড়লো, চরিত্রটার সঙ্গে টাকার কি পরিমাণ ভারসাম্য, তাহলে এটা নির্ভর করবে ক্ষতিপূরণের যে চরিত্রের গুরুত্বটা, এটা নির্ভর করবে বা এই চরিত্র প্রাসঙ্গিক হয়ে যাবে 55 ধারায়। বুঝতে পারলাম? চরিত্র বাদে ভিন্ন সকল বিষয় প্রাসঙ্গিক হবে 12 ধারায়। 12 ধারায় ক্ষতির পরিমাণ নির্ধারণ হবে। আর এখানকার ক্ষতির পরিমাণ নির্ধারণ হয়ে গেল, মনে করেন নির্ধারণ করা হলো সাইফুল নামক দুষ্ট ব্যক্তির ক্ষতিপূরণ কি দিতে হবে, কত টাকা দিতে হবে। সাইফুল নামক দুষ্ট ব্যক্তির ক্ষতিপূরণ, সে ক্লাসে নাই, তাকে ক্ষতিপূরণ দিতে হবে 5 লাখ টাকা। পরবর্তীতে দেখা গেল তার চরিত্রই আসলে এরকম, মানুষকে মামলা দিয়ে দিয়ে টাকা উদ্ধার করা, তখন কিন্তু 5 লাখ টাকার আদালত দিবে না, এমন হতে পারে টাকা নাও দিতে পারে। তো এই দেখেন তার চরিত্রের উপরে নির্ভর করে ক্ষতিপূরণের পরিমাণ কমে গেল কিনা। এটাই বলেছে, ক্ষতিপূরণ দ্বারা যদি প্রাপ্য ন্যায্য, তো তার চরিত্র দ্বারা যদি প্রাপ্য ক্ষতিপূরণ কি হয়, প্রভাবিত হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তবে চরিত্র গুরুত্ব পাবে। 56 ধারা আসবো। 56 থেকে শুরু হয়েছে দ্বিতীয় খণ্ড, অধ্যায়গুলো বললাম না, অধ্যায়গুলো দেখে নিবেন। দ্বিতীয় খণ্ড, আদালতে যে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। মোটামুটি এখানে সামগ্রিক বিষয় আছে, এরপরে আবার তারা ভেঙে ভেঙে দিয়েছে। 56 ধারায় কি কি আছে, বিচারক হিসেবে যে বিষয়গুলো জানেন নর্মালি সেগুলো প্রমাণের দরকার নাই, চিরন্তন সত্য বিষয় প্রমাণের দরকার নাই, যেগুলো অলরেডি আদালতে সবার সামনে উপস্থিত সেগুলো প্রমাণ করার দরকার নাই। এরপরে বিচারক হিসেবে কোন কোন বিষয়গুলো জানবে, কতটি বিষয় জানবে, মোটামুটি 11টি বিষয়ের আলোচনা আছে, এগুলো জানবে, এগুলো আদালতে প্রমাণের দরকার হবে না। 57 স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই। 58, এখান থেকেও একটা এমসিকিউ করেছিলাম তাই না, 3টা নীতি আছে 58 ধারার। স্বীকৃত বিষয় মামলা শুরু হওয়ার আগে হলে লিখিত হতে হবে, মামলা শুরু হওয়ার পরে হলে মৌখিক হলেও চলবে। আর আরজি জবাবের মাধ্যমে যদি কিছু স্বীকৃত হয় তাহলে সেটিও কি করা যাবে না, প্রমাণের দরকার হবে না। 59 ধারায় বলেছে মৌখিক সাক্ষ্য দ্বারা কি ঘটনা প্রমাণ। 59 ধারা দলিলের বিষয়বস্তু বাদ দিয়ে বাদ বাকি সকল বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 60 বলছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, প্রয়োজনে কি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো উপলব্ধি করলেন কেবল সেগুলো বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন, কিছু বিশেষ ব্যতিক্রম ব্যতিরেকে। তবে দলিল ভিন্ন অন্য কোনো বিষয়বস্তু হলে এটা আবার আদালত দাখিলের জন্য নির্দেশ দিতে পারে। 61 বলেছে দলিলের বিষয়বস্তু দুই ভাবে প্রমাণ করতে পারবেন, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। 62 বলেছে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে। 63 বলেছে মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো। 5 রকমের সাক্ষ্য, কয় রকমের সাক্ষ্য, 5 রকমের সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হবে। 64 বলেছে উৎকৃষ্ট জিনিস দিয়েই আদালতে জিনিস প্রমাণ করা উচিত, অর্থাৎ মূল দলিলের মাধ্যমে আদালতে দলিল প্রমাণ করাই হলো প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। 64। 65 বলেছে হ্যাঁ, তবে প্রাথমিক সাক্ষ্য দেওয়ার উপায় নাই, কোনোভাবেই নাই। কয়টা ক্ষেত্র আছে, 9টা ক্ষেত্র আছে তাই না, কয়টি ক্ষেত্র, দুঃখিত আমি, 8টা ক্ষেত্র তাই না। তাহলে এই 8টি ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, দলিলের মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ করতে পারবেন। 7টা তাই না, ভুল বলতেছি, একটা লোক মেসেজ দেন না। 7টি ক্ষেত্রে, অর্থাৎ দলিল যখন আপনি উপস্থাপন করতে পারবেন না সেই বিশেষ ক্ষেত্রগুলোতে, যেমন আপনি যখন সমন দিয়ে দলিল পাচ্ছেন না, দলিল হারিয়ে গেল, পুড়ে গেল, আদালতে জাবেদা নকল গ্রহণযোগ্য করা হয়েছে, দলিল স্থানান্তর করতে পারছেন না সরকারি দলিল, এই সকল ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ করতে পারবেন। 65 কয় বলেছে ডিজিটাল রেকর্ড গ্রহণ করতে হলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। কত ধারার বৈশিষ্ট্য, 65 ক্ষয়ের যে বৈশিষ্ট্যগুলো বলা আছে, 4টি কথা এখানে গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনি যে আউটপুট আদালতে উপস্থাপন করছেন সেই সময় সেই আউটপুট প্রস্তুতের সময় কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করেছিল, সাধারণ কার্যক্রমের অংশ হিসেবে সংরক্ষিত হয়েছিল, যার নিয়ন্ত্রণে থাকার কথা তারই নিয়ন্ত্রণে ছিল, এটি নতুন করে তৈরি করা হয়নি, পুরনো রেকর্ড থেকে এটি কি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। এই ছিল ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। এরপরে 66 ধারায় শোনেন, ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা যদি আসে 65 ক খ দুটাই দিবেন।
পাশাপাশি নিচে 35 ধারার একটু 2 লাইন একটা ব্যাখ্যা লিখবেন যে ডিজিটাল রেকর্ড যদি কোনো সরকারি দলিল হয় সাক্ষ্য আইনের 35 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়। একদম ঝামেলা মুক্ত। বুঝতে পারলেন? এগুলো হলো স্পেশাল টোটকা। তাহলে আপনারা প্রশ্নে হাত দেওয়ার সুযোগ থাকবে না ইনশাল্লাহ, কারণ সবগুলো ধারাই আপনি টাচ করলেন। আবার গ্রহণযোগ্যতা কততে সেটাও বলে দিলেন, প্রাসঙ্গিকতা কততে সেটাও একটা নোটের ভেতরে রেখে দিবেন। যে প্রশ্নগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হবে, বুঝতে পারবেন না যে এইরকম অবস্থায় আমি কি উত্তর দেব, তখন একটু টেকনিকে উত্তরটা দিতে হবে। আপনি উত্তরও সঠিক দিলেন, আবার সবগুলো ধারাও কভার করলো। বুঝতে পারলেন? আচ্ছা, 66 ধারায় বলেছে দলিল উপস্থাপনের জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল কিভাবে উপস্থাপন করবেন, কোন কোন দলিল উপস্থাপনের ক্ষেত্রে নোটিশ দেওয়ার দরকার নাই। 67 ধারা হাতের লেখা প্রমাণের পদ্ধতি। কয় উপায়ে হাতের লেখা প্রমাণ করা যায়? 6 উপায়ে। ধারা আছে ভেতরে কয়টা? 3টা, 45, 47, 73। আর যে ব্যক্তি লিখলো তিনি যদি বলেন অথবা তিনি যদি স্বীকৃতি দেন, সাক্ষ্য দেন, 2টা। আরেকটা হলো অন্য ব্যক্তিকে দিয়ে যদি সাক্ষ্য দেওয়ান। এই হলো 67। কয়ে বলেছে ডিজিটাল স্বাক্ষর কিভাবে প্রমাণ করবেন? যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হলো, যিনি গ্রাহক, তাকেই প্রমাণ করতে হবে যে এই রেকর্ডে আমার ডিজিটাল স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে। 68, যখন কোনো দলিল আপনি আদালতে দিবেন এই দলিলটি আসলেও সম্পাদিত হয়েছিল কিনা এটা আগে প্রমাণ করতে হবে। তার জন্য কি করতে হবে? সত্যায়নকারী সাক্ষী, প্রত্যয়নকারী সাক্ষী যদি বেঁচে থাকে, এখতিয়ারাধীন এলাকার মধ্যে থাকে, সাক্ষ্যদানের যোগ্য থাকে, তাদেরকে ডেকে এনে আদালতে আপনার দলিল প্রমাণ করতে হবে। 3টি দলিলের অবশ্যই প্রমাণ লাগে, 5 রকমের দলিলের প্রমাণ লাগে না। এগুলো একটু দেখে নিবেন, এমসিকিউ দিয়ে দেবো কালকে। 69, যেই ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না সেই ক্ষেত্রে দলিল কিভাবে আপনি প্রমাণ করবেন? হাতের লেখা প্রমাণ করতে পারলে অথবা দলিলের সম্পাদন যদি প্রমাণ করতে পারেন, সিগনেচার, তাহলেও আপনি ওই ব্যক্তির স্বহস্তে প্রদত্ত, তাহলেও দলিল প্রমাণ করে ফেলতে পারবেন। 69, 70 বলেছে যদি সত্যায়নকারী তারা যদি পক্ষগণ যদি স্বীকৃতি দেয়, 2 পক্ষ দলিল সম্পাদন করলো ধরে নিলাম, নিজেরাই যদি স্বীকৃতি দেয় তাহলে আর নতুন করে প্রমাণের দরকার হবে না। 71 ধারায় বলেছে তাদের মনে নাই, যারা সাক্ষী বহু কষ্টে সাক্ষী খুঁজে পেলেন কিন্তু কি নাই ভুলে গেছে অথবা তিনি অস্বীকার করলেন, তখন আপনাকে অন্য সাক্ষ্য খুঁজে নিয়ে আসতে হবে অথবা কি করতে হবে? দলিলের হাতের লেখা প্রমাণের যে পদ্ধতিগুলো, এভাবে আপনাকে দলিলটা আদালতে প্রমাণ করতে হবে। 72 ধারা বলেছে যে দলিল আদালত প্রমাণ চায় না সে দলিল যদি আপনি তারপরও সত্যায়িত করে দেন তাহলে কি হবে? অসত্যায়িত দলিলের মতোই আদালত এটা গ্রহণ করবে। 73 ধারায় বলেছে স্বীকৃত অথবা প্রমাণিত স্বাক্ষর, হস্তাক্ষর, সিলের সাথে তর্কিত, যেটা নিয়ে ঝামেলা চলছে, এই ধরনের স্বাক্ষর, হস্তাক্ষর, সিলের তুলনা। এরকম একটা প্রশ্ন দিয়ে দিলাম, টিপসই কত ধারা মোতাবেক আদালত কোন ব্যক্তিকে আদালতে উপস্থিত হয়ে টিপসই প্রদানের জন্য বলতে পারেন? 73 ধারা। কেন? অন্য কোনো টিপসইয়ের সাথে তুলনা করার জন্য। আবার একইভাবে অঙ্ক, টাকার অঙ্ক লেখার জন্য কিন্তু বলতে পারেন। কত ধারা? 73 ধারা মোতাবেক টাকার অঙ্ক লেখার জন্য আদালত নির্দেশ দিতে পারবেন। এটাও কিন্তু কি? তুলনা। অর্থাৎ যে বিষয়টা নিয়ে ঝামেলা, যে টাকার অঙ্ক 1000 না 1 লাখ বোঝা যাচ্ছে না, এইটা তখন আদালত লিখতে বলতে পারবেন। এই একই কথা 73 ধারায় বলা আছে। বুঝতে পারলেন? আরো একটা ধারায় পাই আমরা ওইদিকে, তো ওইটা ধারা আমরা পড়িনি। এরপরে আসেন 73 কয়ে কি বলেছে? ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণ। তো যেন তেন ব্যক্তি ডিজিটাল স্বাক্ষর যাচাই করতে পারবে? পারবে না। আদালত কর্তৃক কোনো ব্যক্তি নিযুক্ত করা হলে তিনি গিয়ে যাচাই করে আসতে পারবেন অথবা ওই যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ থাকলো তারা যাচাই করে দিবে ওই ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর এটি কি না। 73 খ। এবার আসেন ফিজিক্যাল ফরেনসিক সাক্ষ্যের তুলনা। কোন একটা বস্তুগত স্যাম্পল কারো কাছ থেকে নেওয়া হয়েছিল, কারো ডিএনএ ম্যাচ করার জন্য মাথার চুল নেওয়া হয়েছিল, ওই চুলটা এনে ওই ব্যক্তির চুলের সাথে আদালত মিলিয়ে দেখতে পারবে। এই কথাটাই বলা হয়েছে। রক্ত, বীর্য, চুল, চুলের নমুনা, ডিএনএ নমুনা, শরীরের অন্য কোনো জৈবিক পদার্থ, অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো ছাপ, সবকিছু আদালত কম্পেয়ার করতে পারবে নিজে। তাহলে একটা তো ফরেনসিক করাবেই, আবার আদালত নিজেও তুলনা করতে পারবে। কত ধারা? 73 খ। এরপরে পড়েছিলাম সরকারি দলিল কাকে বলে। যারা যেভাবে পারেন সংজ্ঞাটা লিখে ফেলবেন। সরকারি দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের, কোন প্রতিষ্ঠান অথবা প্রশাসনিক ট্রাইব্যুনালের, সরকারের যে বিভাগগুলো রয়েছে আইন, শাসন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের
লিপিবদ্ধ কার্যের বিবরণ, এগুলোকে কি বলে? সরকারি দলিল বলে। অথবা কোনো ব্যক্তিগত দলিল, কিন্তু এখন সরকার হেফাজতে নিয়ে নিছে, সরকার কি করছে? এটা সংরক্ষণ করছে। মনে করেন মুক্তিযুদ্ধের সময় কোনো একটা বিশাল বড় কামান আপনার বাড়িতে ছিল, পড়েছিল, কোনোভাবে থাকে না, থাকতে পারে, অথবা ধরেন ধ্বংসাবশেষ কিছু পড়েছিল আপনার এখানে, এটা আপনার তত্ত্বাবধানে ছিল দীর্ঘদিন, পরে কি করলো? জাদুঘর নির্মিত হলো, জাদুঘর এটা নিয়ে নিয়ে সংরক্ষণ করা হলো। তাহলে কি হয়ে গেল? এটা সরকারি দলিল বলে গণ্য হলো। দলিল না যদিও, এটা একটা কি, এটা একটা স্মৃতি বলতে পারি আমরা। জাদুঘরে যেগুলো সংরক্ষণ করা হয় এগুলো তো আর সরাসরি দলিল নয়, তাই না? এগুলোকে কি বলা যায়? ঘটনার স্মৃতিফলক বলতে পারি আমরা। বিভিন্ন জিনিস থাকে, যুদ্ধাস্ত্র থাকে। আচ্ছা, এটাই যদি কি হয়, দলিলের ক্ষেত্রে হয়, তাহলে এটি হবে সরকারি দলিল। যে দলিল কোনো ব্যক্তির ব্যক্তিগত, কিন্তু সেটি সরকার সংরক্ষণ করে, সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাকে কি দলিল বলে? মৌখিক দলিল, ব্যক্তিগত দলিল, সরকারি দলিল। দেখবো কালকে এমসিকিউ কি করেন। আচ্ছা, এরপরে আসেন ৭৫ ধারায় বেসরকারি দলিল কাকে বলে? ৭৪ ধারায় যে দলিলগুলোর বর্ণনা আছে, ভাষ্যটা দেখবেন অনেকগুলো দলিলের বর্ণনা, এই দলিলগুলো বাদ দিয়ে বাকি সবগুলো দলিল হলো বেসরকারি দলিল। অর্থাৎ সরকারি কর্মকর্তা যে দলিল লিপিবদ্ধ করেন নাই, অন্য কোনো ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে যে দলিল লিপিবদ্ধ করেন, সেটাই হলো ব্যক্তিগত দলিল। এরপরে ৭৬ ধারায় বলেছে দলিলের অনুলিপি কিভাবে তৈরি হবে। সরকারি দলিলের অনুলিপি কে তৈরি করেন? সেই সরকারি দলিলের জিম্মাদার ব্যক্তি, তিনি অনুলিপি প্রস্তুত করেন। আর এভাবেই যে দলিলটা তৈরি হয় সেটাই হলো জাবেদা নকল। এই জাবেদা নকল দিয়ে ৭৭ ধারায় আপনি কি করতে পারবেন? কোন তর্কিত দলিল আদালতে প্রমাণ করতে পারবেন, যে সার্টিফাইড কপি যদি আপনার কাছে থাকে, আপনি এটা আদালতে দেখিয়ে সংশ্লিষ্ট দলিল প্রমাণ করতে পারবেন। ৭৮ ধারায় অন্যান্য সরকারি দলিল, একইভাবে যদি অন্যান্য সরকারি দলিলের জাবেদা নকল থাকে, অথবা কোনো বিদেশি জার্নাল হয়, অথবা কোনো ওই সংক্রান্ত কোনো বই থাকে, এগুলো আপনি আদালতে দাখিলের মাধ্যমে অন্যান্য যে পাবলিক ডকুমেন্ট, এগুলো আদালতে প্রমাণ করতে পারবেন। ৭৯ থেকে শুরু হয়েছে অনুমানের অংশ। এই যে আপনি জাবেদা নকল আদালতে উপস্থাপন করলেন, এই নকলটা ঠিক আছে কিনা আদালত যাচাই বাছাই করে সঠিক বলে অনুমান করবে ৭৯ ধারায়। ৮০-তে একইভাবে লিপিবদ্ধ সাক্ষ্য অনুমান করতে পারবে সঠিক আছে কিনা। ৮১-এর ক, ডিজিটাল আকারে যদি কোনো গেজেট প্রকাশিত হয়, সেটি সম্পর্কে আদালত শুদ্ধ বলে অনুমান করতে পারবে। ৮২-তে বলেছে যে দলিল বিদেশে স্বাক্ষর, সিলমোহর এগুলো ব্যতীতই আদালতে গ্রহণযোগ্য হয়, একই উদ্দেশ্যে বাংলাদেশের আদালতে গ্রহণযোগ্য হবে। ৮৩ ধারায় বলেছে, ৮৩ পড়ে আসলাম, ৩৬-এর সঙ্গে কি, সরকারের কর্তৃত্বাধীনে প্রণীত কোনো নকশা বা পরিকল্পনা সম্পর্কে আদালত শুদ্ধ বলে অনুমান করতে পারবে। ৮৪-তে আইন গ্রন্থে উল্লেখিত, ৮৪-তে আইন গ্রন্থে উল্লেখিত নজিরের রিপোর্ট সংকলন সম্পর্কে আদালত সঠিক বলে অনুমান করতে পারবে। ৩৬-এ পড়লাম আইন গ্রন্থ প্রাসঙ্গিক হয়, আর এই যে আইন গ্রন্থের নজিরগুলো, এগুলো যে সঠিক, এগুলো আবার আদালত অনুমান করতে পারবে কত ধারায়? ৮৪ ধারা মোতাবেক। ৩৬ না, দুঃখিত, ৩৮ পড়েছিলাম, ৩৮, ৮৪, ৩৮, ৮৪, ৩৬, ৮৩, ৮৭। ৮৫ হলো মুক্তারনামা সম্পর্কে অনুমান। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষমতায়ন করে, তখন এইটা সঠিকভাবে হয়েছে কিনা এই দলিল দেখলেও আদালত অনুমান করতে পারবে। ৮৫, ৮৬ ধারায় বলে, ৮৫-র আরো ৩টা নতুন সংযোজন ধারা আছে। ৮৫-র ক, ৮৫-র খ, ৮৫-র গ। ৮৫-র ক, ডিজিটাল ফর্মে চুক্তি, খেয়াল করেন গুরুত্বপূর্ণ জায়গা। ৮৫-র ক, ডিজিটাল ফর্মে চুক্তি, দুই পক্ষের যদি স্বাক্ষর থাকে তাহলে চুক্তি সঠিক। ৮৫-র খ, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, প্রথমে যে রেকর্ড, যে স্বাক্ষর দেওয়া হয়েছিল সেটাই যদি থাকে, পরিবর্তন না হয়, তাহলে এটি শুদ্ধ বলে আদালত অনুমান করবে। ৮৫-র গ, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট যদি প্রত্যয়নকারী কর্তৃপক্ষ দেয়, আদালত শুদ্ধ বলে অনুমান করবে। তাহলে ৮৫-র ক, ডিজিটাল ফর্মে চুক্তি, ৮৫-র খ, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ৮৫-র গ, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। ৮৬, বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র একইভাবে অনুমান করতে পারবে। ৮৭ পড়ে আসলাম পুস্তক মানচিত্র চার্ট, যে সময়ে যে ব্যক্তি কর্তৃক যে স্থানে হওয়ার কথা, সেই সময় সেই স্থানে হলে আদালত ধরে নিবে এটা সঠিক আছে। ৮৮, তার বার্তা, টেলিগ্রাম সম্পর্কে আদালত কি করতে পারবে? অনুমান করতে পারবে। এখান থেকে যে টেলিগ্রাম পাঠালেন ওখানে সেটাই পৌঁছলো, আদালত অনুমান করতে পারবে। ৮৮-র ক, ডিজিটাল মাধ্যমে যোগাযোগ সম্পর্কে অনুমান, একইভাবে যদি ডিজিটাল মাধ্যমে কোনো যোগাযোগ অনুষ্ঠিত হয়, সেটি সম্পর্কে আদালত অনুমান করতে পারবে।
89 যে দলিল আপনি উপস্থাপন করেননি সে দলিলও আদালত শুদ্ধ বলে অনুমান করতে পারবে। কেন? কারণ বলেছিলাম যে দলিল উপস্থাপিত হয়নি যদি কোনো পক্ষের বিরুদ্ধে যায় এই জন্য তারা আদালতে দাখিল না করে, তাহলে আদালত ধরেই নিবে এই দলিলটা কি সঠিক আছে। 89 ক 89 ছিল এটা। 89 ক ফিজিক্যাল ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কেও আদালত অনুমান করতে পারবে। তাহলে 73 খ কি পড়লাম? ফিজিক্যাল ফরেন্সিক সাক্ষ্য বা এই এভিডেন্সটা আদালত নিজে কম্পেয়ার করতে পারবে, চুলের সঙ্গে চুল দেখতে পারবে, হাতের সাপের সঙ্গে সাপ দেখতে পারবে। আর এখানে কি অনুমান করবে যে না এই লোকেরই মাথার চুল এটা। এখানে অনুমানের বিষয় আর ওখানে তুলনার বিষয়, ভুলভাল করবেন না। তাহলে 73-এর ক্ষয় কি ছিল? তুলনা, কম্পেয়ার। আর এখানে কি অনুমান, আদালত ধরে নিচ্ছে। 89-এর ক 90 30 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। দুঃখিত, 90 হলো কি 30 বছরের পুরনো দলিল সম্পর্কে অনুমান। 90-এর ক 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। যত সব অনুমান গেল চলে, আমরা 100 ধারা চলে যাব। 101 101 ধারা থেকে তৃতীয় খণ্ড সাক্ষ্য উপস্থাপনতার ফল। 101-এ প্রমাণের দায়িত্ব কার? যে ব্যক্তি মামলার রায় আশা করবে, কোন আইনগত অধিকার দায় নিরূপণের চেষ্টা করবে তাকেই প্রমাণ করতে হবে। 101 102 প্রমাণের দায়িত্ব কার উপরে ন্যস্ত থাকে? দুই পক্ষই চুপচাপ, কেউ কোনো সাক্ষ্য প্রমাণ দিচ্ছে না, তখন যে পক্ষ অটোমেটিক মামলায় হেরে যাবে প্রমাণের দায়িত্ব তার কাঁধে গিয়ে বর্তায়। 102 103 বলেছে কোনো নির্দিষ্ট বিষয়। 103 সুনির্দিষ্ট কোনো বিষয় যেটা কেবলমাত্র সেই ব্যক্তি আদালতে প্রমাণ করতে চায়। আমি প্রমাণ করতে চাই আপনি চোর, তো আপনি কিভাবে চোর এটা আমাকে কি করতে হবে? আদালতে আমি যদি দাবি করি আমাকেই প্রমাণ করতে হবে, এই বিষয়টা আমাকেই প্রমাণ করতে হবে। এটাই হলো সুনির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। 104 সাক্ষ্যকে আদালতে গ্রহণযোগ্য করার জন্য কি করতে হবে? এই সাক্ষ্য যেটার উপর ভিত্তি করে আপনি দিচ্ছেন সেই বিষয়টা আগে আদালতে প্রমাণ করতে হবে। মৃত্যুকালীন জবানবন্দি প্রমাণ করতে গেলে আগে আপনাকে প্রমাণ করতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি মৃত। 104 105 আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে এটা আসামিকেই প্রমাণ করতে হবে। কে প্রমাণ করবে? আসামিকেই প্রমাণ করতে হবে। 106 কোনো একটা বিষয় কেবল আপনিই জানেন আর কেউ জানে না, বিশেষভাবে অবগত। ট্রেনের টিকিট নিয়েছিলেন কি নেননি এটা আপনিই জানেন, এখন কিভাবে প্রমাণ করবেন এটা আপনার দায়িত্ব। বিশেষভাবে অবগত বিষয় আপনাকেই প্রমাণ করতে হবে। 106 107 যে ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত আছে বলে সবাই জানে, হঠাৎ করে এসে আপনি মৃত দাবি করলেন, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে। 107 108 যে ব্যক্তি 7 বছর যাবৎ কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অথচ আপনি এসে বলছেন যে না যে বেঁচে আছে, তাহলে এটা আপনাকেই প্রমাণ করতে হবে। 108 80 109 ধারা অংশীদারগণের মধ্যে, প্রজার এবং মালিকের মধ্যে, মালিক এবং প্রতিনিধির মধ্যে, জমিদার এবং প্রজার মধ্যে সম্পর্ক নাই বলে যদি কেউ দাবি করে, কোন পরিস্থিতিতে? একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, ধরেন মামলা হলো তখন দাবি করলো আমাদের মধ্যে আর সম্পর্ক নাই, তখন কি করতে পারবে না? এই সম্পর্ক যিনি অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে। 110 মালিকানা প্রমাণের দায়িত্ব। কোনো কিছু যার দখল তার মালিকানা, আপনি যদি এই দখল দাবি করেন তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে। 110 111 111 বোঝেন না? যদি কোনো লেনদেন অনুষ্ঠিত হয়, এই লেনদেন যে সরল বিশ্বাসে হয়েছিল, কোনো এককালে কোনো লেনদেন করেছিলেন তখন তো টাকা পয়সা দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি কি করেননি? দলিল করে লিখে নেননি। এখন এই লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে, এই সরল বিশ্বাস কে প্রমাণ করবে? সক্রিয় পক্ষ প্রমাণ করবে, যারা সক্রিয় আস্থার দ্বারা সম্পর্কযুক্ত তারা প্রমাণ করবে। 111 112 বিবাহ স্থির থাকাকালে সন্তানের যদি জন্ম হয়ে যায় তার জন্মের প্রমাণের প্রয়োজন হবে না যদি আপনি আগে বিয়ে প্রমাণ করতে পারেন যে ওই সময় আপনি তার স্ত্রী ছিলেন বা সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী ছিলেন বা ওই ব্যক্তির সাথে বিবাহিত ছিলেন, তবে আর জন্ম আলাদা করে প্রমাণ করতে হবে না, অটোমেটিক জন্ম বৈধ হয়ে যায়। 112 ধারা। 114 ধারা আদালত কিছু ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটে যায় এই ধরনের ঘটনাগুলো আদালত অনুমান করতে পারে। প্রাকৃতিক ঘটনা, সাধারণ গতি দ্বারা, সরকারি কর্মচারী মানবিক আচরণ, সরকারি কর্মচারীর পরিপ্রেক্ষিতে, কার্যাবলীর পরিপ্রেক্ষিতে যেগুলো আদালত নিজেই বুঝতে পারেন এগুলো আদালত অনুমান করে নিতে পারেন। 114 ধারা 115 পরে 115 16 17 পড়িনি, সরাসরি চলে গেছি। 118 সাক্ষীর যোগ্যতা কাকে বলে? 118
কোন ব্যক্তি তিনি যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে সক্ষম হন তিনি যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন। আসামি সাক্ষ্য আইনের কত ধারায় যোগ্য সাক্ষী? 118। একজন অ্যাডভোকেট তিনি কি সাক্ষ্য দিতে পারেন? কত ধারা মোতাবেক একজন অ্যাডভোকেট যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন? 118। তবে কি করতে হবে? তিনি তার মামলার মক্কেলের পক্ষে সাক্ষী দিতে গেলে মামলাটা থেকে ইস্তফা দেয়াই শ্রেয়, তাই না? এগুলো আমরা পড়েছিলাম। 119। বোবা ব্যক্তির সাক্ষ্য আদালতে কি ধরনের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয়? মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয়। বোবা ব্যক্তি কিভাবে আদালতে সাক্ষ্য প্রদান করবেন? ইশারা ইঙ্গিতের মাধ্যমে অথবা লিখে। তার এই সাক্ষ্য কিভাবে? মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। মূক ও বধির ব্যক্তি তার সাক্ষ্য কি হিসেবে গ্রহণযোগ্য? মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। যে ব্যক্তি কথা বলবে না বলে মৌনব্রত করেছেন, ধর্মত প্রতিজ্ঞা করেছেন, তার সাক্ষ্য সাক্ষ্য আইনের কত ধারা মোতাবেক গ্রহণযোগ্য? 119। স্বামী স্ত্রী একজন আরেকজনের পক্ষে মামলার যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন কত ধারা? সাক্ষ্য আইনের 120 ধারা। এগুলো ভুল করবেন না। স্বামী স্ত্রী গোপন কথা আদালতে বলবে না, সেটা কিন্তু ভিন্ন কথা। তাহলে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন 120। জজ এবং ম্যাজিস্ট্রেটগণ তারা যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন 121। তবে হ্যাঁ, তারা কোন কোন বিষয়ে সাক্ষ্য দিবেন না? তারা তাদের মামলায় নিজেদের আচরণ সম্পর্কে কোনো সাক্ষ্য দিবেন না কতক্ষণ পর্যন্ত? ঊর্ধ্বতন আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত বা অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা তাদের নিজেদের আচরণ সম্পর্কে বা নিজেরা গোচরে এসেছে এই ধরনের বিষয় সম্পর্কে সাক্ষ্য দিবেন না। এই ছিল 121। 122 বিবাহ বজায় থাকাকালীন কথাবার্তা গোপন রাখতে হবে। তবে হ্যাঁ, ব্যতিক্রম কি? স্বামী স্ত্রীর মধ্যে যদি মামলা হয়ে যায়, ফৌজদারি মামলা হয়, অথবা স্বামী স্ত্রী একজন আরেকজনকে অনুমতি দেয়, তখন আবার কি করা যাবে? গোপন কথা ফাঁসও করা যাবে। 123 রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য। এই সাক্ষ্য আপনি কি করতে পারবেন না? প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত দিতে পারবেন না। চিঠিপত্র সম্পর্কে সাক্ষ্য, সরকারি বার্তার আদান প্রদান। 124। তাহলে কিভাবে মনে রাখবেন? দুইটা, একটা হলো রাষ্ট্রীয় বিষয়, আরেকটা হলো চিঠিপত্র। এভাবে মনে রাখবেন। একটা হলো রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে না যদি এটা জনস্বার্থের ব্যাঘাত ঘটে। 123। চিঠিপত্র কত? 124। অর্থাৎ যে কোনো সরকারি বার্তার আদান প্রদান হলে সেই সম্পর্কে যদি প্রকাশ করে দিলে জনস্বার্থের ব্যাঘাত ঘটে, এই সম্পর্কে সংশ্লিষ্ট কর্মচারী এটি প্রকাশ করতে বাধ্য নন। অপরাধ সংগঠনের সংবাদ। কোন কোন কর্মকর্তা? 3 জন। পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, রাজস্ব আদায়কারী কর্মকর্তা কোথা থেকে সংবাদ পেলেন জানাতে বাধ্য নন। কত ধারা? 125 ধারা। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। কি অধিকার? অপরাধের সংবাদ কোথা থেকে পেলেন জানাতে বাধ্য নন। 126 পেশা সম্পর্কিত বার্তা অ্যাডভোকেট সাহেব গোপন রাখবেন। শর্ত কয়টা? যদি খারাপ উদ্দেশ্যে তথ্য বিনিময় হয়। উকিল নিয়োগের পরে কি হয়? উকিল নিয়োগের পরে অপরাধ করার চিন্তা করে, সেই ক্ষেত্রে কি করবেন না? এটি গোপন রাখতে তিনি বাধ্য নন। 127 26 ধারার বিধান দোষীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। 128 যদি আপনার মক্কেল নিজেই আপনাকে সুবিধা দেয় যে আপনি এখন এই কথা কোর্টে বলতে পারেন, তখন আপনি যদি সাক্ষ্য দিয়ে দেন, এটা আদালতে আপনার 126 ধারা লঙ্ঘন হয়েছে বলে গণ্য হবে না। এটাই হলো 128। শতপ্রণোদিত হয়ে সাক্ষ্য দেওয়ার কারণে সুবিধা পরিত্যক্ত হবে না। 129 যেভাবে উকিল গোপন রেখেছিল, আপনি একজন মক্কেল হিসেবে আপনিও সবকিছু অবশ্যই গোপন রাখবেন। এটা আপনারও দায়িত্ব। 129 130 বলেছে মামলার পক্ষ নয় এমন ব্যক্তির নিকট থেকে জোর করে দলিল নিতে পারবেন না। তবে হ্যাঁ, দলিল যদি দাখিলের জন্য আগে থেকে চুক্তি করে থাকে সেক্ষেত্রে আবার আপনি দলিল নিতে পারবেন। 131 যে দলিল অন্য কারো নিকটে থাকলে তিনি দিতেন না, অস্বীকার করতে পারতেন, এখন আপনার দখলে আছে, আপনিও অস্বীকার করতে পারবেন। 132 আদালত কি করতে পারবে? আপনি ফৌজদারিতে সোপর্দ হতে পারেন, দণ্ড হতে পারে, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এরপরও আদালত আপনাকে দিয়ে জোর করে যে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য করতে পারবে। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে দণ্ডিত করবে না, কিন্তু আপনি মিথ্যা সাক্ষ্য দিলে আপনি দণ্ডিত হবেন। কত ধারা? 132। 133 দুষ্কর্মে সহায়তাকারী বিশ্বাসের অযোগ্য কেন? এত বড় একটা প্রশ্ন দিয়েছিলাম, একটা ব্যক্তি উত্তর দিছে, আব্দুল সালাম ভাইয়া, বাদ বাকি কেউ প্রশ্নটার উত্তর লিখলেন না। কেন? পড়ালেখার প্রতি যদি আপনাদের এই ভালোবাসা হয় তাহলে কি হবে ভেবে নেন, বুঝে নেন। বলা লাগে না, আপনারাই আপনাদের আয়না, আপনারাই আপনাদের পরীক্ষার হলের আয়না। নিজের দিকে একটু দেখেন,
কি পরিস্থিতি, আপনি কতটুকু নিজেকে প্রস্তুত করেছেন পরীক্ষার হলের জন্য, তাহলেই বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না। আচ্ছা, তাহলে দুষ্কর্মে সহায়তাকারী বিশ্বাসের অযোগ্য কেন 133 ধারা। আবার দুষ্কর্মে সহায়তাকারী বিশ্বাসের অযোগ্য আদালত অনুমান করতে পারবে 114 ধারা। আবার দুষ্কর্মে সহায়তাকারী একজনের কথা বা কাজ আরেকজনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যাবে সাক্ষ্য আইনের 10 ধারা। আবার একই দুষ্কর্মের সহায়তাকারী যখন একত্রে বিচার হবে, স্বীকারোক্তি করলে একজনের আরেকজনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে 30 ধারা। কথাগুলো বোঝেন। আর 133 ধারা কি, একজনের সাক্ষ্য, এখানে কি সাক্ষ্য, একজনের সাক্ষ্যের উপর ভিত্তি করে বাকিদেরকেও দণ্ডিত করা যাবে, তাকেও দণ্ডিত করা যাবে। এখানে কিন্তু সাক্ষ্য, 30 ধারায় স্বীকারোক্তি, 10 ধারায় কথা বা কাজ। আর কি পড়লাম মনে নেই। আচ্ছা, 134 আসেন, সাক্ষী সুনির্দিষ্ট সংখ্যা হয় না, মামলার প্রেক্ষাপট বিবেচনায় আদালত যতজন প্রয়োজন মনে করবেন ততজন সাক্ষী নির্ধারণ করা যাবে। 135 সাক্ষীর ক্রম কিভাবে হবে না হবে, অর্থাৎ দেওয়ানি ফৌজদারি কোনো নিয়ম থাকলে এভাবেই সাক্ষী আদালত নিতে পারবে, না হলে আদালত নিজেই সিদ্ধান্ত নিবে কিভাবে সাক্ষ্য গ্রহণ করবে। আচ্ছা, 136 জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। আপনি একটা সাক্ষ্য আদালতে দিলেই আদালত এটা নিয়ে নিবে না, আদালত দেখবে যে এটা প্রাসঙ্গিকতা পায় কিনা, প্রমাণিত হলে কিভাবে এটা প্রাসঙ্গিক হয়। যদি দেখে যে না এটা প্রাসঙ্গিক হয়, তখন এটা নির্ধারণ করবেন যে না এটা আমার মামলার সাথে ঠিক আছে। 137 জেরা কাকে বলে, জবানবন্দি কাকে বলে, পুনর্জবানবন্দি কাকে বলে, সংজ্ঞা। 138 আগে জেরা নিতে হবে নাকি আগে জবানবন্দি নিতে হবে, এই ক্রমটা হলো 138। তাহলে প্রথমে হবে জবানবন্দি, তারপরে হবে জেরা, তারপরে হবে পুনর্জবানবন্দি, তারপরে হবে পুনর্জেরা। দ্রুত বলছি, বুঝতে কষ্ট হলে রেকর্ডিং শুনে ভয়েস স্লো করে দিয়ে শুনে শুনে ঠিক করে নিবেন। আচ্ছা, তাহলে জেরা করার কৌশল কয়টি? 3টি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেরা করার কৌশল ত্রিবিধ। কি কি? জবানবন্দি সাক্ষ্যকে ধ্বংস করা, নিজের পক্ষে বক্তব্য আদায় করা, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য প্রতিপন্ন করা। 139 যে ব্যক্তি দলিল নিয়ে আসলো তাকে কি করতে পারবেন না, আগেই আপনি জেরা শুরু করে দিতে পারবেন না। তাকে যদি আপনার জিজ্ঞাসাবাদ করারই থাকে তাহলে কি করতে হবে, তাকে সমন দিয়ে ডাকতে হবে, তারপর আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এছাড়া এই ধরনের অধিকার নাই যে দলিল নিয়ে যে ব্যক্তি আহত হলো আসলো তাকে আপনি কি করেন জিজ্ঞাসাবাদ করতে পারেন। এরপরে আসেন, তাহলে পারবেন না, দলিল নিয়ে আসলো দলিলটাই শুধু দেখতে পারবেন। 140 চরিত্র সম্পর্কে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা যাবে, বাদী বিবাদী যে কোনো চরিত্র সম্পর্কে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা যাবে। 140 দ্বারা। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, লিডিং কোশ্চেন কাকে বলে। 141 কখন করা যাবে না। 142 জবানবন্দির ক্ষেত্রে, কিন্তু আবার জবানবন্দির ক্ষেত্রে কখন করা যায়, ভূমিকামূলক অবিসংবাদিত পূর্বেই যথেষ্ট রূপে প্রমাণিত হয়ে থাকলে আবার করা যাবে, জবানবন্দির ক্ষেত্রেও যায়। এরপরে আসেন জেরার ক্ষেত্রে তো যাই, কত 143। 144 লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য, দলিল সম্পর্কে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। যদি দলিল থেকেই থাকে তাহলে দলিল উপস্থাপন করতে হবে, কিন্তু এই দলিল সম্পর্কে দলিল নাই, কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য আদালত নিয়ে নিছে, সেই ক্ষেত্রে আবার কি করা যাবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্যতা পাবে। 144। 145 পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, আগে লিখেছেন একরকম, এখন এসে আদালতে বলছেন একরকম, আদালত আপনার এই লিখিত বক্তব্য সম্পর্কে আপনাকে সতর্ক করে না দিয়েই জেরা করতে পারবে। পরে যদি আপনি আবার উল্টো পাল্টা উত্তর দেন, সেক্ষেত্রে আবার আপনাকে দেখাবে, আপনার দৃষ্টি আকর্ষণ করবে, ওইটুকু অংশ আপনাকে বলবে যে আপনি আগে তো এভাবে বলেছিলেন, এভাবে জবানবন্দি দিয়েছেন, এই যে তদন্তকারী কর্মকর্তা লিপিবদ্ধ করেছে। এই যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরাটাই হলো 145 ধারা। 146 বলা আছে আপনি সাক্ষীকে কি কিভাবে পরীক্ষা করতে পারবেন, চরিত্রের প্রতি আঘাত আনতে পারবেন, সত্যবাদিতা পরীক্ষা করতে পারবেন, মান সম্মান পরিচয় মর্যাদা এগুলোও আপনি জানতে চাইতে পারবেন। তবে হ্যাঁ, তাই বলে আপনি খারাপ বিষয় টানা হেঁচড়া করতে পারবেন না। যেমন ভিকটিমের পূর্ববর্তী খারাপ যৌন আচরণ, যৌন জীবন যদি তার থাকে, তাহলে সেই বিষয় নিয়ে আপনি কি করতে পারবেন না, সেই বিষয় নিয়ে আপনি আদালতে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। একান্তই যদি ওই বিষয় ছাড়া আদালতের ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার, সেক্ষেত্রে আবার আদালত অনুমতি দিলে জিজ্ঞাসা করতে পারবেন।
তাহলে বুঝতে পারলাম 146 ধারায় অনেকগুলো কথা বলা আছে। আচ্ছা, 147, সাক্ষীকে কখন আপনি কথা বলতে বাধ্য করতে পারবেন? যদি সেটা অবশ্যই বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হয়। একটা মামলার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, সে বলল যে না আমি তো এই বিষয়ে বলতে বাধ্য নই, তখন আদালত তাকে বাধ্য করতে পারবে যে সাক্ষ্য আইনের 132 ধারার বিধানটা এখানে প্রযোজ্য হবে। কারণ এটা কি 147 ধারা মোতাবেক মামলার কার্যক্রমের সাথে এটা প্রাসঙ্গিক, অতএব আপনি এটা বলতেই হবে আপনাকে। এই যে 147 ধারার ক্ষেত্রে 132 ধারার বিধানটাও প্রয়োগযোগ্য হবে। 148, কতটুকু উত্তর দিবে, কোন প্রশ্নের উত্তর দিবে, এটি আদালত নির্ধারণ করে দিবে। 149, তাই বলে আপনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করতে পারবেন না। যদি করে ফেলেন 150-এ অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা। 151, অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করতে পারবেন না। 52-তে অপমান করতে পারবেন না। তবে হ্যাঁ, এগুলো ছাড়া যদি আপনার মামলার বিচার্য বিষয় নির্ধারণ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে, তখন আবার অশ্লীল প্রশ্ন আপনি করতে পারবেন। বিষয়টাই যদি কদর্য হয়, তাহলে প্রশ্ন না করে করবেনটা কি বলেন? তখন আদালত কিছু কিছু ক্ষেত্রে বিশেষ অনুমতি দিয়েছে, তবে হ্যাঁ আদালতের অনুমতি সাপেক্ষে। 153, সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করার জন্য যদি প্রশ্ন করা হয় এবং সাক্ষী যদি উত্তর দেয় যে না এটা মিথ্যা, তখন এই এই প্রশ্নের উত্তরে আপনি অন্য কোনো সাক্ষ্য আদালতে উপস্থাপন করতে পারবেন না, অর্থাৎ সাক্ষ্য বর্জন হবে। সত্যবাদিতা, এই ভাষাগুলো শিখবেন। সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে এর উত্তরে সাক্ষীর বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন, আপনি অন্য কোনো সাক্ষ্য নিয়ে আসতে পারবেন না, কারণ সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করতে আদালত আপনাকে ডাকেনি, আপনাকে কি করতে ডাকছে? মামলার ঘটনা প্রমাণ করতে। 154 ধারা, বৈরী সাক্ষী, যে সাক্ষী এক পক্ষে এসে আরেক পক্ষে কি করে, পাশা উল্টে দেয়, অর্থাৎ উল্টো দিকে চাল দেয়, আসলে একজনের পক্ষে কথা বলে আরেকজনের পক্ষে, আদালতের অনুমতি সাপেক্ষে তাকে বৈরী ঘোষণা করা যায়। বা শত্রু সাক্ষী, কি কি সাক্ষী বলে? শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস বলে। 155 দেখবো, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে নষ্ট করা যায়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতার অভিশংসন 3 উপায়ে করা যায়। অন্য আরেকজন ব্যক্তিকে দিয়ে সাক্ষ্য দেওয়াইয়া তিনি যে ঘুষ গ্রহণের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করছেন এটি প্রমাণ করে, আগের সাক্ষ্যের সাথে পরের সাক্ষ্যের মিল নাই এটি প্রমাণ করে। এরপরে আমরা চলে গিয়েছিলাম সমর্থনমূলক সাক্ষ্য 156, 57, 58। 56-তে হলো ঘটনা, আশেপাশের সময়, স্থান এগুলো সমর্থন করে কিনা এই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা যাবে, এবং এগুলো ঘটনা যদি সমর্থন করে, আগে পরের ঘটনা যদি মূল ঘটনাকে সমর্থন করে, এগুলো সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য। 157, এক ব্যক্তির সাক্ষ্যের সাথে আরেক ব্যক্তির সাক্ষ্যের মিল হতে পারে, অথবা একই ব্যক্তির পূর্ববর্তী সাক্ষ্যের সাথে পরবর্তী সাক্ষ্যের মিল হতে পারে, অথবা সমর্থন করতে পারে, বা পরের সাক্ষ্যকে সমর্থন করার জন্য আগের সাক্ষ্যটা আপনি আদালতে প্রমাণ করতে পারবেন। এটাই হলো 157। 158, 32, 33 ধারারও কি করা যাবে? অভিশংসন করা যাবে। এটার সামঞ্জস্য আছে বা নাই এটাও আপনি আদালতে প্রমাণ করার ক্ষমতা দিয়েছে আদালত। 158 ধারা, 159, স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য নিজের লেখনী, অন্যের লেখনী, দলিলপত্র, নিবন্ধন আদি এগুলো দেখতে পারবেন। দেখে শুনে যখন উত্তর দিবেন, যদি মনে নাও থাকে আপনার দলিল সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছিল এটা মনে থাকতে হবে, তাহলে স্মৃতি পুনরুজ্জীবিত হবে কত ধারায়? করতে পারবেন 169 দেখে, দুঃখিত 159, 159 ধারায় দেখে কি করতে পারবেন? স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবেন। আর 160-এ আপনি এই বিষয়ে কি করতে পারবেন? বক্তব্য দিতে পারবেন। 161, যখনই আপনি দেখে বা স্মৃতি পুনরুজ্জীবিত করার মাধ্যমে উত্তর দিবেন, তখনই বিরুদ্ধ পক্ষ কতগুলো অধিকার পাবে? 3 রকমের অধিকার পাবে। প্রথমত, দলিলটা আদালতে দাখিল করতে বলতে পারবে, এবং আপনাকে দাখিল করতে হবে। এই দলিলটা দেখতে চাইলে দেখাতে হবে, এই দলিলের উপরে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, অর্থাৎ যেটা দেখে আপনি স্মৃতি পুনরুজ্জীবিত করলেন সেই বিষয় সম্পর্কে 3 ধরনের অধিকার প্রাপ্ত হবে বিরুদ্ধ পক্ষ। কত ধারা? 161 ধারা। 162, দলিল উপস্থাপনের জন্য নোটিশ দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি দলিল উপস্থাপনের জন্য আপত্তি করে, আদালত জোর করে দলিল দাখিলের জন্য বলতে পারবে। এবার আসেন, ওই ব্যক্তি যে আপত্তি করলো, আপত্তির যুক্তিসঙ্গত কারণ আছে কিনা এটাও আদালত খতিয়ে দেখবে। দলিলের মর্মার্থ যদি উদ্ধার করা সম্ভব না হয়, দোভাষী নিয়োগ করতে পারবে।
তবে হ্যাঁ, দোভাষী বেটা আবার এটা কি রাখবে, অবশ্যই গোপন রাখবে, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা আছে। এভাবেও দলিল উপস্থাপন করাতে পারবে আদালত। এবার আসেন, দলিল যখন জোর করে আপনার কাছ থেকে নেওয়া হলো, কত ধারা ছিল? 162, 163 দেখবো। যে দলিলটা জোর করে আপনাকে দিয়ে উপস্থাপন করানো হলো, যেহেতু দলিল চলেই আসছে, আপনার অধিকার হলো আপনি বলতে পারবেন, মহামান্য আদালত আমার এই দলিল আপনি এখন সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন। যেহেতু নোটিশ দেওয়ার পর, তলব করার পর দলিল হাজির করা হলো, এই দলিল সবাই দেখে ফেললো, এবার এটা আমার পক্ষে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক, এই অধিকারটা তিনি পাবেন এবং আদালত এটা গ্রহণ করবে। কত ধারা? 163 ধারা। 164-তে যাব। নোটিশ দেওয়ার পরেও যদি আপনি দলিল দাখিল না করেন, পরবর্তীতে আপনার প্রয়োজন হলেও আর দলিল আদালতে দাখিল করতে পারবেন না, আদালত অনুমতি যদি না দেয় অথবা বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে। 165, জজ বা বিচারক যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, এই অধিকার তাকে দেয়া হয়েছে, এবং যে কোনো জিনিসপত্র, বস্তু, দলিল সবকিছু দাখিলের জন্য নির্দেশ দিতে পারবেন। তবে হ্যাঁ, সেটা যেন আইনের ভেতরে থেকে আইনের বাইরে না গিয়ে, এই কথাগুলো আবার লাগাম টেনে ধরা হয়েছে। 121 থেকে 131 ধারার বিধানগুলো খেয়াল রেখে আদালত যেন এই কাজগুলো করে। কত ধারা? 165, 166 বাদ। 167, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে তার জন্য নতুন করে বিচার হবে না। শুধুমাত্র দুই একটা সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তি দাবি করে যে তার বিরুদ্ধে কি হয়েছে, অন্যায় করা হয়েছে, অন্যায়মূলক ভাবে রায় দেওয়া হয়েছে, তাহলে তার এইটুকু দাবির জন্য মামলা পুনর্বার বিচার হবে না। সঙ্গে ফৌজদারি কার্যবিধির 537 ধারাটা পড়তে বলছিলাম, অবশ্যই 537 ধারাটা পড়বেন। এখানে আবার একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। আলহামদুলিল্লাহ, সাক্ষ্য না একটা রেকর্ডিং থাকলো, আপনারা প্রায় প্রায় এটা বের করে শুনবেন, দরকার হলে শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, যতটুকু শুনলেন ততটুকুই লাভ। একটা ক্লাসে থেকে গেল, যদিও কষ্ট হলো, আমি জানি যে সবার অনেক কষ্ট হলো, ধৈর্য ধরে শোনাও একটা অনেক বড় ব্যাপার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। আগামীকালকে আপনাদের সাক্ষ্য আইনের পরীক্ষা হবে ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি। ঠিক আছে, সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, কি হয় আমি জানাবো। হ্যাঁ, ধরেই নেন 99 ভাগ ইনশাল্লাহ পরীক্ষা হবে। রেকর্ডিং এখানেই বন্ধ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।